এখন যে কোনো অসুখ যে কোনো বয়সেই মানুষের হতে পারে। মেশিন দিয়ে চিকিৎসায় কিন্তু ফিজিওথেরাপি 100% নয়, এটা বুঝতে হবে। কিওর যে ব্যাপারটা সেটা কিন্তু অলমোস্ট অসম্ভব আজকের দিনে। যোগা শব্দটা হচ্ছে আমাদের বৈদেশিক একটি শব্দ। যোগা কিন্তু প্রতি মুহূর্তে বর্তমান সময়ে থাকা, এটাই কিন্তু যোগা। যোগ মানে নির্দিষ্ট নিয়মের কতগুলো জিনিস নয়। আমি আমার জীবনে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাই, তাতে আমার শরীরে কোন রকম দুর্বলতা নেই। মানুষকে যতই সান্ত্বনা বাক্য বেদ বেদান্ত উপনিষদ থেকে যতই শোনাই না কেন, মানুষের মন মানবে না। আসন্ন নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি এই সুযোগে, কারণ নববর্ষের আগে আর আপনাদের সবার সাথে এভাবে মিলিত হওয়ার সুযোগটা আমাদের হবে না, সেই জন্য এই সুযোগটাকে দিলাম। আজকে আমরা একটা বিশেষ উপলক্ষে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা এবছরে কতগুলো কাজ করেছি। আমরা জানুয়ারি মাসে সবাইকে নিয়ে একটা হেলথ ক্যাম্পের আয়োজন করেছিলাম। আমরা আন্তর্জাতিক নারী বর্ষে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে একটা ক্যাম্প করেছিলাম, এবং আজকে আমরা আমাদের যে নতুন পথে যাত্রা শুরু, ফিজিওথেরাপি কোর্স আমরা শুরু করতে যাচ্ছি, এবং তার শুভ উদ্বোধন উপলক্ষে আজকে আমাদের এই ওয়ার্কশপ। এবং আমাদের এই আজকে ফিজিওথেরাপি, যোগ এবং ন্যাচারোপ্যাথি এই ওয়ার্কশপের কাজ আমরা আজকে শুরু করব। এবং আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন যারা, তাদেরকে একসাথে এতজন মানুষকে উপস্থিত করতে পারবো, এটা আমাদের স্বপ্নের অতীত ছিল। এই এতজন গুণী মানুষ মানবিকের প্ল্যাটফর্মে, মানবিকের মঞ্চে উপস্থিত হবেন, এটা আমরা ভাবতেও পারিনি। যদিও তার সিংহভাগ কৃতিত্ব উৎপলের, কারণ ওনাদের অনেকের সাথেই এই উপলক্ষে আমার প্রথম সাক্ষাৎ 2-1 বাদে, যার ফলে আমি উৎপলকে, আমাদের তরফ উৎপল মানবিকেরই একজন, কারণ আমাদের যে ফিজিওথেরাপি কোর্সটা শুরু হতে যাচ্ছে তার মূল ফ্যাকাল্টি হিসেবে যার পরিচালনায় কাজটা হবে সেটা হচ্ছে উৎপলই, যার ফলে আমরা উৎপলের কাছে যথেষ্ট কৃতজ্ঞ। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবার কাছেই আমরা মানবিকের পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের একটা ভালো খবরও দিয়ে রাখি যে আমাদের এই আজকের অনুষ্ঠানে আমাদের মাইকেলনগর সারদা আশ্রমের চিন্ময়ী মাতাজি আছেন, এবং ওখানকার কয়েকজন বাচ্চা যারা থাকেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। এই সুযোগে আমরা তাদের সম্পর্কেও কিছু কথা জানতে পারব। আমরা এবারে আমাদের অনুষ্ঠানের কাজটা শুরু করি। আমরা আমাদের এই যে ফিজিওথেরাপি, যোগ এবং ন্যাচারোপ্যাথি যে ওয়ার্কশপ, সেইটার সূচনাটা আমরা মাতাজি চিন্ময়ীকে দিয়ে, আমরা তার আশীর্বাদ নিয়েই আমরা শুরু করব। মায়ের আশীর্বাদ নিয়েই আমাদের পথ চলা শুরু। প্রথম ভূমিষ্ঠ হই মায়ের কাছ থেকে, এবং মাকে স্মরণ করেই আমরা সাধারণত সব কাজ করি। আমরা আজকে মাইকেলনগর সারদা আশ্রমের মাতাজি চিন্ময়ীর আশীর্বাদ প্রথমে নিয়ে, সবার আশীর্বাদই আমাদের কাম্য, মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের পথ চলা আজকে শুরু করব। আজকের ওয়ার্কশপের সূচনাটা মাতাজি চিন্ময়ী করবেন। শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে দয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ। আমি এসেছি মাইকেলনগর, উনি বললেন আমি মাইকেলনগর শারদাশ্রম থেকে এসেছি। আমি এখানে যে মহারাজরা আছেন ওনাদের সশ্রদ্ধ প্রণাম, আর যারা গুণীজন ব্যক্তি আছেন তাদেরকেও আমার প্রতি নমস্কার। আর যারা দর্শক ভক্ত
ভাইয়েরা মায়েরা যে যা আছেন, যথাস্থানে আমার যথাযোগ্য প্রতি নমস্কার জানিয়ে আমি কিছু একটু ছোট্ট করে বলি যে এই বিদ্যুৎ বাবুর সাথে আমার ওই উৎপল বাবুর সাথে পরিচয় হয়েছে। তো উনি অনেক দেখি মানবিক বলে একটি সংস্থার পরিচালক বা সংস্থাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস ওনার মধ্যে সবসময় দেখি। উনি আমাকে বলেন অনেক কিছু। তা আমি আমার পূর্বাশ্রমে যোগের একটু অভ্যাস ছিল বলে উনি আমাকে একটু প্রেফারেন্স দিয়েছেন, সেটা এখন আমার মধ্যে আর নেই। আমি অনেকদিন ছেড়ে দিয়েছি, কারণ আমি তো একটা অন্য পথে চলে এসেছি। তা উনি তবু আমাকে এটা সম্মান দেন। ওনার গুণী মানুষ, তো গুণী মানুষকেই মানে সম্মান দিতে চায়। আমি এই ফিজিওথেরাপি বা যোগের ব্যাপারে এখন তেমন কিছু আমার যোগ্যতা নেই, আর আমি ছেড়ে দিয়েছি অনেকদিন এসব লাইন। সে যাই হোক, উনি আমাকে বলেছেন বারবার এটি আমি শুরু করছি। আমি বারবার বলেছি এটিতে এখন সবাই সর্বজন বিদিত এবং সব ভক্ত মা বোনেদেরই সবারই এখন আমাদের লাগছে। আমার আশ্রমেও একটি ছোট্ট করে ফিজিওথেরাপি সেন্টার চলছে, খুব হালকা হাতে পায়েই চলছে, কিন্তু আমরা একটু শুরু করেছি। আগে চলেছিল, করোনা কালে বহুদিন বন্ধ ছিল, আবার একটু শুরু করেছি। সবাইকে আমরা আসার জন্য আহ্বানও জানিয়েছি। এখন তো ওষুধ তো অনেক রকম বেরিয়েছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সবই চলছে, কিন্তু তার মধ্যেও ডাক্তাররা এই ফিজিওথেরাপি ব্যাপারটাকে প্রেসক্রাইব করছেন। আমরা সবাই সেটা জানি, এবং আমাদের শরীরের যে ক্ষমতা বা এনার্জিটি বা যাই বলুন সেগুলি আমাদের আস্তে আস্তে অনেক হ্রাস পেয়েছে। আমাদের খাদ্যগুণেই হোক, আমাদের জীবনযাত্রার মান অন্যরকম ভাবে ফাস্ট লাইফের জন্যই হোক, সেই হিসেবে আমাদের এই ফিজিওথেরাপি আমাদের জীবনে মানে অপরিহার্য হয়ে পড়েছে। প্রত্যেকের জীবনে একদম অপরিহার্য হয়ে পড়েছে, জলের মতো। জল যেমন জীবন, জল ছাড়া আমরা বাঁচতে পারি না, এই ফিজিওথেরাপি যোগা আমাদের প্রত্যেকের জীবনে অপরিহার্য হয়ে পড়েছে। আর সত্যি কথা, যোগ এটা আমাদের এখানকার মানে এই ভারতীয় সংস্কৃতির মধ্যে অঙ্গাঙ্গী ভাবে জড়িত ছিল। আমরা বহুদিন এটা বিস্তৃত হয়ে গিয়েছিলাম, হয়ে গিয়ে আমরা নানা পথে সুস্থ স্বাস্থ্য দিশা খুঁজে পেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে আবার আমরা সেই পুরনো জিনিসকে দেখছি নেড়ে ঘেটে যে আমাদের আবার যে যোগেই ফিরে আসতে হচ্ছে। আমরা আমাদের মহান মহান ব্যক্তিরা, নীলমণি দাস, তারপরে হচ্ছে মনোহর আইচ, ওনারা মনোতোষ চৌধুরী, বিষ্ণুচরণ ঘোষ মহাশয়, ওনারা অনেক বই অনেক প্রচার করে গিয়েছিলেন, কিন্তু সেই সময় এতটা এর গ্রহণযোগ্য ছিল না। এখন যেভাবে গ্রহণযোগ্য হচ্ছে তখন সেটা ছিল না। যাই হোক, এখন কালের পরিবর্তন হয়, মানুষের মানে পরিবর্তন, সেটাকে মানুষ পরিবর্তনশীল, আমরা সবাই পরিবর্তনশীল সবকিছুতেই। সেই জন্য আমাদের এইটা এখন জীবনের অপরিহার্য হয়ে পড়েছে। এবং এই যে বিদ্যুৎ বাবু এই প্রয়াসটা নিয়েছেন, এটি খুবই মানে বর্তমানে এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট একদম একটা কাজ, সবারই দরকার। সেই জন্য এটা খুব আমাদের চাইবো আমাদের এটা খুব ভালোভাবে চলুক, এবং বিদ্যুৎ বাবুর এই প্রয়াস, উৎপল বাবুর এই প্রয়াস মানে সার্বিকভাবে চলে যাক, মানে একদম ইয়ের মতো সবাই সেটা গ্রহণ করুক, এটা আমরা মনে প্রায় সবাই চাইবো। এবং এর অগ্রগতি আমরা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই এই যোগের প্রতি আকৃষ্ট হন। ওষুধ মনে করে যোগকে একটু সবাই সময় দিয়ে বাড়িতে প্রত্যেকে সকাল সন্ধ্যে নিয়মিত এটা করবার অভ্যাস করুন। ফিজিওথেরাপি ব্যয়বহুল হতে পারে, সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু যোগাটা কিন্তু সবাই আমরা অল্প বেশি করতে পারি। সেই হিসেবে যোগাটাকে আমরা ওষুধের মতো অঙ্গাঙ্গী ভাবে আমাদের জীবনে যদি একটু মিলিয়ে নিতে পারি, তাহলে আমরা কিন্তু অনেকখানি সুস্থ থাকবো। আমরা ফাস্ট লাইফ লিড করছি এখন সবাই, এবং আমাদের জীবনযাত্রা কিন্তু অনেকটাই পাল্টে গেছে, এবং পাল্টে গেছে সেটা ভয়ঙ্কর ভাবে আমাদের শারীরিক দিক থেকে ক্ষতি করছে। আমাদের
যে ঘুমোতে যাওয়া থেকে এবং ঘুম থেকে ওঠা থেকে সবই অনিয়মিত, কোনোটাই নিয়মিত নয়। সেইগুলোকে আমরা রেকটিফাই করার চেষ্টা করি ওষুধ দিয়ে, কিন্তু সেটা হয় না, সম্ভব নয়। সেই জন্য যোগাটাকে আপনারা অঙ্গাঙ্গিভাবে জীবনের মধ্যে জড়িয়ে নিলে অনেকটা সুস্থ থাকবেন। ওষুধ কত খাবেন, তার তো সাইড এফেক্ট আছে। সেই হিসেবে যোগাটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, এবং মানসিক দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে আপনারা অনেক উন্নতি লাভ করবেন যোগার মাধ্যমে। সেই হিসেবে বিদ্যুৎ বাবুর এই প্রয়াসকে আমি স্বাগত জানাই এবং মায়ের কাছে জানাই, মা এর বর্ধিত করুক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ মাতাজি। আপনাদের একটা কথা আপনাদের বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে চিন্ময়ী মাতাজির কথা আপনারা শুনলেন, উনি কিন্তু ভারতবর্ষের যোগে জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন মহিলা। এটার জন্য আমরা নিশ্চয়ই একটা হাততালি দিতেই পারি, এবং ওনার উপস্থিতি নিশ্চয়ই আমাদের অনুপ্রাণিত করবে। ধন্যবাদ মাতাজি, আপনার আশীর্বাদ নিয়ে আমাদের এই যে পথ চলা, নিশ্চয়ই আমরা সফল হব। আপনাদের আশীর্বাদ সবসময় আমাদের সাথে থাকবে, এই আশা, আন্তরিকভাবে এটা আশা করি। আমরা অভিনন্দন বাবুর কাছ থেকে কিছু কথা শুনে নেব। তার কারণ, অভিনন্দন বাবুর যে অবস্থায় আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, এটাও কিন্তু আমাদের কাছে খুব শিক্ষণীয় যে আমরা আমাদের দুটো হাত কিন্তু কোনো জায়গায় না আসার জন্য আমরা অজুহাতটাকে মারাত্মকভাবে ব্যবহার করে থাকি, এবং ওটাই আমাদের জীবনের এখন চলার পথের অন্যতম একটা বড়, কি বলবো, আমাদের হাত আর কি, হাতিয়ার। অজুহাত আজকে আমাদের কাছে একটা বড় হাতিয়ার। কিন্তু অভিনন্দন বাবুদের মতো মানুষ আমাদের অনুপ্রাণিত করেন। আমার নাম অভিনন্দন সরকার। শুনলেন কিছুটা আমার বিষয়। তো আজকে এখানে আমার আসাটা মূলত উৎপল রায় তার কথা অনুযায়ী। তার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের মানে তাও 8-10 বছরের তো হবেই, এবং একটা সময়ে তার আমার কাছে নিয়মিত যাতায়াত ছিল। এবং তারপরে তিনি যখন বললেন যে এরকম একটি অনুষ্ঠান বা হ্যাঁ অবশ্যই ছাত্র হিসেবে তিনি আমার কাছে যাতায়াত করতেন, এবং তার ফিজিওথেরাপির শিক্ষা বিষয়ে তার যে পড়াশোনা, সে বিষয়ে আমার কিছুটা হাত রয়েছে। তো আজকে মানবিক পরিচালিত এই যে ফিজিওথেরাপি কোর্সের উদ্বোধন হচ্ছে, তো এই খবরটা যখন আমি পেলাম, আমি বললাম যে হ্যাঁ, আমি অবশ্যই যাব, একবার দেখা করব। এবং এটা খুবই সাধু উদ্যোগ বলতে গেলে, কারণ ফিজিওথেরাপিটা যেমন চিন্ময়ী মাতাজিও বলেছেন যে সবসময় কিন্তু ভীষণ রকম প্রাসঙ্গিক ছিল, আজকের দিনে আরো বেশি। তার কারণ হচ্ছে যে চারপাশে গত কয়েক মাসে আমরা বা 1-2 বছরের মধ্যে কিছু বিষয় আমরা দেখছি যে মানুষের চলে যাওয়ার বয়স কিন্তু কোনো নির্দিষ্ট নেই, আর যে কোনো বয়সেই মানুষ যে কোনো রকমের অসুখে আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, আমি বলতে পারি বছর 20 আগে আমি যখন ফিজিওথেরাপি প্রফেশন শুরু করেছিলাম, আমার চেম্বারে যে পেশেন্টরা আসতেন বেশিরভাগই কিন্তু সিনিয়র সিটিজেন, 60-এর উপরে তাদের বয়স। আজকে কিন্তু 20 বছরের ঘরে, 30 বছরের ঘরে আকছার পেশেন্ট নিউরোলজিক্যাল অথবা অর্থোপেডিক কন্ডিশনে আক্রান্ত হচ্ছে। তো এই অসুখ, যেগুলো কিনা একসময় পুরোপুরি সিনিয়র সিটিজেনদের অসুখ ছিল, এখন কিন্তু আর সেরকম নেই। এখন যে কোনো অসুখ যে কোনো বয়সেই মানুষের হতে পারে, এবং তার থেকে বাঁচার জন্য তারা স্বাভাবিকভাবেই মেডিকেল সায়েন্সের আশ্রয় নেবে। একটা কথা খুব শুনতে পাওয়া যায় যে মেডিকেল সায়েন্স ভীষণ রকমের উন্নতি করেছে বা অগ্রগতি করেছে অবশ্যই, কিন্তু তাতেও কিন্তু মানুষের কিওর হওয়া বা পুরোপুরি সেরে ওঠা ব্যাপারটা কিন্তু আসেনি। মেডিকেল সায়েন্সের অগ্রগতি একটা অংশ আপনিও হয়ে যাচ্ছেন যখন কিনা আপনার ব্লাড প্রেশার বাড়ছে, ব্লাড সুগার বাড়ছে, ট্রাইগ্লিসারাইডস বাড়ছে, বা আপনার হাঁটুতে কোমরে ব্যথা হচ্ছে। আপনি মেডিকেল সায়েন্সের একটা অংশ হয়ে যাচ্ছেন, মেডিকেল সায়েন্সের একজন কাস্টমার হয়ে যাচ্ছেন। কিন্তু মেডিকেল সায়েন্স যে অগ্রগতি হচ্ছে, এভাবেই আপনি তার একটা অংশ হচ্ছেন। আপনার কিন্তু কিওর ব্যাপার যেটা, সেটা কিন্তু প্রায় কোনো অসুখেই আপনি কিন্তু পুরোপুরি সেরে উঠছেন না। তো সেই কারণে ব্যাপারটা এখন যেটা হয়ে দাঁড়িয়েছে, যে ডিজিজ গুলো, ইংরেজিতে একটা কথা ছিল প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো প্রিভেনশন যেটা, যদি কিনা নিয়মিত
যোগাভ্যাস এবং ফিজিওথেরাপি করা যায় তাহলে কিন্তু বিভিন্ন রকম অসুখকে আমরা দূরে রাখতে পারি, মানে প্রিভেন্ট করে রাখতে পারি, রাদার দ্যান কিওর যে ব্যাপারটা সেটা কিন্তু অলমোস্ট অসম্ভব আজকের দিনে। কারণ যেভাবে মানুষের জীবনযাত্রা পাল্টেছে, মানুষের খাদ্যাভ্যাস পাল্টেছে, মানুষের স্ট্রেস হয়ে বেড়েছে অনেক বেশি, তাতে বিভিন্ন রকম অসুখের পরিমাণ এবং নতুন নতুন অসুখ আরো আসবে আমাদের কাছে, এবং নতুন এবং যে অসুখগুলো আজকে রয়েছে সেগুলি আরো জটিলতর ভাবে সামনে আসবে। তো সেই কারণেই ফিজিওথেরাপির গুরুত্বটা কিন্তু এই জায়গায় ভীষণভাবে থাকে। ঠিক আছে, তো এবারে ফিজিওথেরাপি কোর্সটার বিষয়ে কিছু বলি। যে ফিজিওথেরাপি একটি কোর্স, সাধারণভাবে পেশেন্টদের এক্সারসাইজ থেরাপি, ইলেকট্রোথেরাপি মানে যেটা দিয়ে ইলেকট্রিক্যাল মডালিটির মাধ্যমে তাদের ব্যথা কম করা হয়, এক্সারসাইজ থেরাপি যাতে করে কিনা তাতে বিভিন্ন রকমের এক্সারসাইজ দেখানো হয়, এবং লাস্টলি হচ্ছে ডিজিজের ম্যানেজমেন্ট, মানে বিভিন্ন রকমের অর্থোপেডিক এবং নিউরোলজিক্যাল যে ডিজিজের ম্যানেজমেন্ট গুলো বা ট্রিটমেন্ট গুলো সেগুলো স্টুডেন্টদের শেখানো হয়। তো এই ডিজিজ গুলোর মধ্যে কিন্তু অর্থোপেডিক ডিজিজ থাকে, যেমন আর্থারাইটিস, স্পন্ডাইলোসিস, ফ্রোজেন শোল্ডার ইত্যাদি, এবং নিউরোলজিক্যাল ডিজিজ থাকে যেগুলো কিনা আজকের দিনে খুব কমন হয়ে গেছে, সিভিএ বা বডির একটা সাইডের প্যারালাইসিস, পার্কিনসন্স ডিজিজ, সেরিব্রাল অ্যাট্রোফি, এই ধরনের জিনিসগুলো তাদেরকে শেখানো হয়। পোস্ট ফ্র্যাকচার কমপ্লিকেশন যেগুলো হয় বডির যে কোনো জায়গায়, যদি একটা ফ্র্যাকচার হয় তাহলে তার সেগুলো থেকে সেরে ওঠার পরে ফিজিওথেরাপির একটা বড় ভূমিকা থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টদের সেই বিষয়ে শিখিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে পুরোপুরি ফিজিওথেরাপির মানে পাঠ্যক্রমের একটা খুব সংক্ষিপ্ত বর্ণনা দিলাম, এবং আশা করা যায় মানবিক এভাবেই নিজের ছাত্রদেরকে নিয়ে এগিয়ে চলবে। তাদের পঠন পাঠক ভালো হোক এবং তাদের আগামী পথ সুগম হোক। আমি নিজে একজন পেশাদার হিসেবে বা আমি নিজে একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে উৎপল রায় এবং পূর্ববাবুর সঙ্গে আমার পরিচয় হয়েছে, এবং সেই কারণে আমি মানবিকের পাশে থাকার জন্য প্রতিশ্রুতি দিলাম, এবং আমার নিজের তরফ থেকে এই কোর্স চলায় বা পঠন পাঠনে যে কোনো রকমের ভূমিকা যখন আমার সামনে আসবে আমি সাধ্যমতো সেই দায়িত্ব পালনের চেষ্টা করব। তো এখানে যারা উপস্থিত আছেন সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর বেশি আর কিছু বলার নেই আমার, এটুকুই বলছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আমরা কোর্স চলাকালীন আপনার সুবিধা মতো কয়েকটা সাক্ষাৎ আপনার কাছ থেকে চাই, যাতে আপনার কাছ থেকে আমাদের ছাত্রছাত্রী হিসাবে আমরা কিছুটা উপকৃত হতে পারি, এই আশাটা জানিয়ে রাখলাম, এবং আপনার বাবার দ্রুত আরোগ্য কামনা করছি মানবিকের পক্ষ থেকে। আমরা এবারে ডেকে নেব ডাক্তার বুদ্ধদেব নাথকে। উনি প্রারম্ভিকভাবে দু চারটে কথা এখন বলবেন, তারপরে ওনার কাছ থেকে আমরা বিশেষ আরো কিছু শুনব। আমি ডাক্তার বুদ্ধ, সুইচ বার যাবাস না কে? আমরা এবারে ডাক্তার বুদ্ধদেব নাথের কাছ থেকে কিছু কথা শুনে নেব। স্যার, নমস্কার সবাইকে। তো আমার এটাই বলার, আমি একটু পরে আরো ভালো করে বলবো যে ফিজিওথেরাপি শুধুমাত্র মেশিন নয়, এটা অনেকে বোঝে না যে আমরা ফিজিওথেরাপি যারা যেখানে সেন্টারে যাই কতগুলো লাল, কালো, নীল, হলুদ, ছোট, বড়, মাঝারি নানা রকম মেশিন থাকে, এবং মেশিন দিয়ে চিকিৎসায় কিন্তু ফিজিওথেরাপির 100% নয়, এটা বুঝতে হবে। মেশিন শুধুমাত্র 25%, বাকি 70% অন্য কিছু। এটা প্রথম সত্যি কথা। দ্বিতীয় সত্যি কথা হচ্ছে যোগা মানে যোগাসন নয়, এটাও বুঝতে হবে। আপনি হয়তো ভাবছেন যে আপনার বয়স 70, আপনার বয়স 80, এই বয়সে আপনি কোন যোগা আসনটা করবেন? যোগাসন ও যোগার মাত্র 10%। এটাও আমাদের জেনারেল নলেজ জেনে রাখা উচিত। আমরা ভাবি যোগাসন মানেই কিন্তু যোগা, যে নানা রকম আসন আমরা দেখেছি যোগা প্রতিযোগিতায়। আমরা ওয়েস্ট বেঙ্গলের যোগাটাকে চিনি শুধুমাত্র প্রতিযোগিতা হিসাবে। আমরা ওই জায়গাতেই রাখি স্টেজ পারফরমেন্স, যে যোগা শিখবো, 4টে পোস্টার দেখালাম কোনো প্রতিযোগিতায়, সেখানে অ্যাওয়ার্ড নিয়ে এলাম, বাস ওখানেই শেষ। যোগা তা নয়। যোগা কিন্তু প্রতি মুহূর্তে বর্তমান সময়ে থাকা, এটাই কিন্তু যোগা।
আপনি এই যে আমার কথা শুনছেন, এটাও যোগা। আপনি এখানে আছেন, ভাবছেন বাড়িতে বাচ্চাটা কি করছে, ওটা হচ্ছে আনযোগা, যোগা নয়। বুঝা যাচ্ছে? তাহলে যোগা হচ্ছে বর্তমান মুহূর্তে থাকা, বর্তমান মুহূর্তটাকে এনজয় করা এবং সেই বর্তমান মুহূর্তে কিছু কন্ট্রিবিউট করা, সেটা হচ্ছে যোগা। এবং সেটাই হচ্ছে যোগার 90%। তার মাত্র 10% হচ্ছে যোগা পশ্চার। আপনার বয়স যাই হোক না কেন, যদি আপনি যোগা পশ্চার করতে না পারেন কোনো অসুবিধা নেই, বাকি 90% আপনার হাতে আছে, যেটা আপনি করতে পারবেনই পারবেন। তো আশা করি এই কোর্সে আপনাদের সেগুলো শেখানো হবে, যেটা অন্য কোথাও শেখানো হয় না, সেটা এখানে আপনারা শিখবেন। এবং আলটিমেট যেটা উদ্দেশ্য এই কোর্সের বা আমাদের মানুষের জন্মানোর, যে কিছু ছাপ ছেড়ে যাওয়া, কিছু কন্ট্রিবিউশন করে যাওয়া। তো আপনি এই কোর্সের পরে এই এনজিওর সাথে যুক্ত হয়ে আপনি সেই কন্ট্রিবিউশনটা আরো সলিড ভাবে এবং আরো ভালোভাবে করতে পারবেন, এটুকু আমি আশা রাখছি। নমস্কার। ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছ থেকে যে নির্দেশিকা পেলাম, আমরা আগামী দিনে আমাদের কোর্সে চলার পথে অবশ্যই সেটাকে মাথায় রাখবো এবং আপনাদের পাওয়া পরামর্শ মতোই আমরা আগামী দিনে চলবো, এটুকু অঙ্গীকার আমরা করতেই পারি। এবং আপনাকেও আমরা আপনার সুবিধা মতো আমাদের কোর্সে 2-1 দিন অন্তত পাবো, এই আশাটাও রাখছি। পরে আপনার কাছ থেকে আরো বিশেষ শুনবো। এবং সত্যি সত্যি আজকে আমরা যারা এখানে আছি, নিশ্চয়ই আমরা এখানেই আছি, অতএব আমরা সবাই যোগের মধ্যেই আছি, এটুকু আশা করতেই পারি। এবারে আমি 2-1টা কথা শুনবো আমরা অ্যাডামাস ইউনিভার্সিটির যোগের প্রফেসর শ্রী তাপস মন্ডল মহাশয়ের কাছ থেকে। স্যার আসুন, কিছু বলুন। উপস্থিত সমস্ত বিদ্যজনকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি বিগত 40 বছর ধরে এই যোগের সঙ্গে যুক্ত। আর একটি মানে সংশোধন করে দিই, আমরা যোগা শব্দটা প্রোনাউন্স করি, অ্যাকচুয়ালি শব্দটা তো যোগা নয়, যোগ। তাহলে যোগা শব্দটা হচ্ছে আমাদের বৈদেশিক একটি শব্দ। তো আমরা যারা ভারতীয় তারা সবসময় যোগ উল্লেখ করব, কেননা আমরা যোগ শিখি শুধুমাত্র আসন করার জন্য নয়। ডাক্তারবাবু বলে গেলেন যে আমরা যে আসনটা শিখি যোগের একটা ক্ষুদ্র অংশ। তো যোগের সংজ্ঞায় বলা আছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। তাহলে চিত্তের যে প্রবৃত্তিগুলো রয়েছে সেইগুলোকে আমি যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমি সুস্থ থাকবো। তাহলে সেটা নিশ্চয়ই আসন নয়। আর পতঞ্জল যোগসূত্রেও আসনের কথা কোথাও বলা নেই। তাহলে আমার যোগে কি করতে হবে, মানে চিত্তবৃত্তি নিয়ন্ত্রণ করতে হবে। তো সেই চিত্তবৃত্তিগুলো কি, সেইগুলো আমায় জানতে হবে। এবার সেই বৃত্তিগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে। সেই নিয়ন্ত্রণে আনতে গেলে আমাদের কিছু মানসিক অভ্যাস রয়েছে, কিছু শারীরিক অভ্যাস রয়েছে। তো সেই শারীরিক অভ্যাসের একটি ক্ষুদ্রাতিথি ক্ষুদ্র অংশ হচ্ছে এই আসন। বাকিটা ক্রিয়া রয়েছে, মুদ্রা রয়েছে, আর অনেক কিছু রয়েছে। তো বাকিটা হচ্ছে সমস্ত কিছুই আমাদের প্রতিদিনকার অভ্যাসগত ব্যাপার। এর মধ্যে দিনচর্চা পড়ে এবং ঋতুচর্চাও পড়ে। দিনচর্চা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন যে আমাদের কখন সকালে ঘুম থেকে উঠতে হয় আর কখন শুতে যেতে হয়। তো এই বিষয়টা আমরা কেউ মানি না, গ্রাহ্য করি না, তার জন্য আমরা সুস্থ থাকি না। তো যে পদ্মাসন করে না সেও সুস্থ আছে, আবার যে পদ্মাসন করে সেও অসুস্থ হচ্ছে। এরকম হয়েছে তো, বহু মানুষ আছে পদ্মাসন করে না, তো সেও তো স্বাভাবিকভাবে চলছে। আবার বহু মানুষ আছে যারা দীর্ঘদিন প্রতিযোগিতা করছে এবং ভীষণ কঠিন কঠিন আসন করছে, তারাও অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে আমি যোগ করব কেন? যোগ হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা, দুটো ব্যালেন্স করতে হবে। তো শারীরিক ভাবে সুস্থ আছি কিন্তু মানসিক ভাবে সুস্থ নই, তাহলে আমি স্থির থাকতে পারবো না। আবার মানসিক ভাবে সুস্থ আছি, শারীরিক ভাবে সুস্থ নেই। তো যোগ আমাদের একটি পথ নির্দেশ দেখায়। যোগ তো প্রিভেনশনের কাজ করে, যোগ নিশ্চয়ই কিউরেটিভ মেথড নয়, প্রিভেনশনের কাজ করে। তাহলে আমরা এটা প্রত্যেকদিন অভ্যাস করব যাতে আমরা অসুস্থ হয়ে না পড়ি।
এইবার কি অভ্যাস করব, কখন করব, কতটা করব, কিভাবে করব, কার সামনে করব, কি পরিধান করব, তার আগে পরে কি খাবো, এই সমস্তই হচ্ছে যোগ শিক্ষার প্রাসঙ্গিক অংশ। সেই যোগ শিক্ষার প্রাসঙ্গিক অংশ হিসাবে আমরা যে যোগ প্রশিক্ষণ দিয়ে থাকি তার মধ্যে 1 বছরের কোর্স আছে, 3 মাসের কোর্স আছে, 2 বছরের কোর্স আছে। তো এখন যারা বর্তমানে পড়াশোনা করছে যোগ নিয়ে, বহু ছেলে মেয়ে এখন আসছে, এমএ করছে, এমএসসি করছে, গ্রাজুয়েশনও করছে যোগ নিয়ে, কিন্তু তার মিনিমাম একটা কোয়ালিফিকেশন 1 ইয়ার ডিপ্লোমা যদি না থাকে তাহলে সে কোথাও গ্রাহ্য হবে না। বর্তমান বহু স্কুল কলেজে যোগের শিক্ষক নিয়োগ চলছে, তো সেখানে কিন্তু প্রচুর ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে, যারা যোগ্য অবশ্যই চাকরি পাচ্ছে। তো সেই যোগ্যতা অর্জনের প্রথম মাপকাঠি কিন্তু হচ্ছে 1 বছরের একটা প্রশিক্ষণ। সেই 1 বছরের প্রশিক্ষণ যদি সবার নেওয়া থাকে এবং সঙ্গে সঙ্গে স্নাতক পাস মানে গ্রাজুয়েশন করা থাকে, তো তাহলে সে কিন্তু আগামী দিনে স্কুল কলেজে চাকরি পেতে পারে যদি তার যোগ্যতা থাকে। এটা সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, যদি তার যোগ্যতা থাকে, কেননা একসঙ্গে অনেকজন তো যাবে চাকরির জন্য, তা সবাইকে ক্রস করে আপনাকে পেতে হবে। তো বিদ্যুৎ বাবুর সঙ্গে কথা হচ্ছিল আমার, যে এখানে যোগের যে প্রশিক্ষণের ব্যাপার উনি করতে চাইছেন 1 বছরের একটি কোর্সে। তো আপনারা যদি উৎসাহী হন, তো আমি ওনার সঙ্গে কথা দিয়েছি যে আমি কোর্স করার দায়িত্ব নিচ্ছি। আমি অ্যাডামাস ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ছিলাম, তো প্যান্ডামিক অবস্থায় তো আমি রেসিডেন্সিয়াল টিচার ছিলাম, মানে ওখানে আবাসিক শিক্ষক ছিলাম। তো ওখানে যেহেতু প্যান্ডামিক অবস্থা ছিল এবং একটা কোয়ারেন্টাইন সেন্টারও হয়েছিল, তো সেক্ষেত্রে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তো আমি এই মুহূর্তে হিরণ্যগর্ভ বৈদিক অ্যান্ড যৌগিক ইনস্টিটিউটে আছি এবং সেখানে এই কোর্সগুলো করানো হয় এবং আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে, যেখানে মানুষ মানে কম পয়সায় কোর্সগুলো করতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা করে থাকি, যাতে পশ্চিমবঙ্গের, অন্তত ভারতবর্ষ আমি বলছি না, কেননা আগে ছোট সীমানা থেকেই শুরু করা উচিত। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা এই যোগের কোর্স পৌঁছে দিচ্ছি। মানে একটা বাচ্চা আজকের দিনে প্রতিযোগিতায় যাচ্ছে, কিন্তু সেই প্রতিযোগিতার ফল আগামী দিনে সে যে কি পাবে সেটা কিন্তু এখন বুঝতে পারছে না, কেননা ওই যে রিপিটেডলি করছে একটি পশ্চার, তার যে অ্যানাটমিক্যাল ক্ষতি হচ্ছে, মানে শরীরের যে জয়েন্ট এবং মাসলস এর ক্ষতি হচ্ছে, সে এই মুহূর্তে বুঝতে পারছে না, যেহেতু সে পুরস্কৃত হচ্ছে। তো এইটা যাতে আগামী দিনে না হয়, তো তার চেষ্টা আমরা করে যাচ্ছি। আর বিদ্যুৎবাবু যদি সহযোগিতা করেন, অনুমতি দেন, তাহলে আমরা এখানেও যোগের প্রশিক্ষণ শুরু করতে পারি 1 বছরে, যাতে আগামী দিনে বহু ছেলে মেয়ে উপকৃত হবে। ধন্যবাদ, আমি এর বেশি কিছু বললাম না। ধন্যবাদ স্যার। এবং আমরাও আমাদের পোস্টারে ফিজিওথেরাপি, যোগ এবং ন্যাচারোপ্যাথি ওয়ার্কশপই আমরা লিখেছি। মানে বিষয়টা আমরা ভুল করিনি, এটা বুঝতে পারলাম আজকে স্যারের ব্যাখ্যা থেকে। আমাকেও কেউ কেউ প্রশ্ন করেছিলেন যে যোগ লিখেছ কেন, যোগাড়ে ঘড়ি কেন। যাই হোক, সে ব্যাখ্যাটা এত সহজভাবে আমি তাকে দিতে পারিনি, কিন্তু স্যারের কথা শোনার পরে তাকে এটা বলতে পারবো। এবং স্যার যে সুযোগটা আমাদের কাছে দিলেন, আমরা যদি সেভাবে উৎসাহিত হই, তাহলে আমরা আগামী দিনে অবশ্যই এই যোগের উপরে, কারণ যারা এতক্ষণ কথা বলে গেলেন, এই যে আমাদের সবচেয়ে বড় সমস্যা তো ওই যোগ মানে যদি হয় আমাদের এখানে থাকা, এইটাতেই কিন্তু আমাদের সবচেয়ে বড় অসুবিধা। আমরা এখানে আছি, সবসময় যেখানে থাকি সেখানেই কিন্তু থাকতে পারি না। এই যে নিজের মনটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারার যে দক্ষতা, এগুলো বোধহয় আমাদের শেখার জন্য সবসময়, এটার কোনো বয়সের কোনো গাছপাথর নেই, প্রয়োজন হয় না। এবং বয়সটা যার কাছে শুধুমাত্র সংখ্যা মাত্রই, এটা বলে যিনি গর্ববোধ করেন। এবার আমি তার কাছ থেকে কিছু শুনবো, যিনি একাধারে ফিজিওথেরাপিস্ট, যিনি যোগগুরু এবং যিনি নেচারোপ্যাথি নিয়েও কাজ করছেন, শ্রী অসিত কুমার আইচ। আমি স্যারকে বলবো কিছু কথা আমাদেরকে বলার জন্য।
প্রণাম উপস্থিত সকল মানুষকে প্রণাম। কোন বিষয় বলতে হবে, কি বলতে হবে নির্দেশ নেই, তবে যে বিষয়ে আমাকে প্রশংসিত করা হলো আমি জানি না আমি কতটুকু তার যোগ্য, তবে এটুকু বলতে পারি যোগ মানে নির্দিষ্ট নিয়মের কতগুলো জিনিস নয়। যোগ মানে আমার শারীরিক মানসিক যে ক্রিয়াগুলো দুটোকে একসঙ্গে নিয়ে সেই কাজগুলো করতে হবে। অর্থাৎ আমরা সব সময় আমরা কিছু আসন করছি, যোগ করছি না। কাজে যোগ আর যোগাসন বা আসন আর যোগ দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমরা যেভাবে চলি ফিরি, খাই, চিন্তা করি, পড়াশুনো করি, সবগুলোর সঙ্গেই কিন্তু আমাদের মানসিক যোগের প্রয়োজন। মানসিক যোগ না থাকলে পরে আমাদের শারীরিক কোনো ক্রিয়াই আমরা করতে পারি না। অর্থাৎ আমরা যে কথা বলবো, যা ভাববো, সেটাকে আমাদের ভাবনার যে অন্তিম জায়গা অর্থাৎ হাইপোথ্যালামাস, সেখান থেকে যদি নির্দেশ না আসে তাহলে আমরা কিছুই করতে পারবো না। কাজে সেই নির্দেশ আমি বিদ্যুৎ বাবুর কাছ থেকে পেলাম না যে কি ধরনের বক্তব্য আমাকে রাখতে হবে। আরেকটি ব্যাপার যে ওনার নামের সঙ্গে এই ওনার পরিচিতির যে একটা সম্পর্ক আমি পেলাম, সেটা হলো ওনার সঙ্গে আমার একটি দিনের সাক্ষাতে পরিচয়, কিন্তু সেই বিদ্যুৎ গতিতে উনি যে বার্তা আমার কাছে দিলেন সেটাকে আমি প্রত্যাখ্যান করতে পারলাম না, আমাকে আসতে হলো। আমি আমার জীবন সম্পর্কে উনি বলেছিলেন কিছু, কাজে আমি সেই বিষয়ে যাব না। তবে একটা জিনিস ঠিক, আমি যদি ভালো থাকতে চাই, ভালো কাজ করতে চাই, সদিচ্ছা যদি থাকে তাহলে আমি পারবো, এই মনোভাব সবসময় রাখতে হবে। কাজে 4 বছর বয়সে যখন আমার মৃত্যু অবশ্যম্ভাবী ব্ল্যাক ফিভারে ভুগছিলাম, কালো জ্বর, যখন এই পৃথিবীর অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হয়েছিলেন, সেই সময় আমি যে কোনো কারণেই হোক বেঁচে গেছি। তারপরে যখন বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে শুরু করি, তখন দেখি তাদের সামান্যতম ধাক্কাকে আমি দাঁড়াতে পারতাম না। আমার তখন নিজেকেই ধিক্কার জানাতে হলো যে কি, ও তো আমার সমবয়সী, আমি কেন পারছি না। তখন মনে হলো যে আমার কিছু শারীরিক শক্তির অভাব, মানসিক ক্ষমতার অভাব। তাই শুরু করলাম শরীরকে কি করে শক্তিশালী করা যায় আর মানসিকভাবে নিজেকে আরো বেশি সঙ্গবদ্ধ করলাম মনের সঙ্গে শরীরের, যাতে শক্তি দিয়ে আমি একে জয় করতে পারি। সেই শুরু হলো আমার শরীরকে সঠিকভাবে চালাবার শিক্ষা। এই করতে করতে আমার জীবনে নানান রকম ঘাত প্রতিঘাত এলো। 5 বছর বয়সে আমার একটি চোখ হারাই আমি। তালপাতার পাখার একটি শলিকা, একটি শলা আমার চোখে বিদ্ধ হলো। আমার বয়োজ্যেষ্ঠ দাদা পাড়ায় এসেছিলেন আমার বাড়িতে নিজে দেখা করতে। সেই সময় কোনো কারণে
সেই পাখার শলাটি আমার মেজদার গায়ে আঘাত করে এবং সেটা ছিটে এসে রিটার্ন এসে আমার চোখে বিঁধে যায় এবং দারিদ্রতার এমন সীমানায় আমি ছিলাম বা আমরা ছিলাম যেখান থেকে আমার মাও ভেবেছেন, কারণ আমরা পূর্ববঙ্গের মানুষ ছিলাম, মাও ভেবেছেন যে এখানেই দুদিন জলের কম্প্রেস করে বা ইয়ে দিয়ে সেরে যাবে লোকালি। তা সেটা হলো না, কিছুদিন দেরি হয়ে গেল। তারপরে যখন আমাকে এনআরএস হসপিটালে পাড়ারই এক দাদা নিয়ে গেলেন মাকে নিয়ে, তখন অলরেডি আমার চোখটা নষ্ট হয়ে গেছে এবং তারপরে আরো নানান অসুবিধার মধ্য দিয়েও আমাকে চলতে হয়েছে। চোখটা চলে যাওয়ার পরে নানান দিক থেকে কথা হলো, তোমার জীবনে কোনো চাকরি হবে না। সেটা আর একটা আঘাত মনের উপরে এলো। যাই হোক, আমি একটা সময় চাকরি পেয়ে গেলাম, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ক্ল্যারিক্যাল চাকরি। তো এইভাবে আমার জীবন এগোতে শুরু করলো। কিন্তু আমার যেহেতু লিভারটা ড্যামেজ, সেই জন্য আমাকে মায়েদের নির্দেশ মতো আর কি দই খেলে নাকি লিভার পুষ্ট হয়, ভালো থাকে। সেই জন্য গরুর দুধ না গরম করেই তা দিয়ে দই বানিয়ে খাওয়ানো হতো এবং আমি অনেক সমৃদ্ধ হয়েছি সেই দই খেয়ে। কিন্তু অঘটনটা ঘটল 2010-এ। আমার ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস ধরা পড়ল এবং বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে যখন তার সন্ধান পাওয়া গেল না, অ্যাপেলোতে হেড অব দি ডিপার্টমেন্ট আবার আমার এন্ডোস্কোপি করলো, কোলোনোস্কোপি করলো, করে পেল যে কোনো কার্ভেচারে, অর্থাৎ আমাদের যে 22 হাত নাড়ি থাকে, যে ইন্টেস্টাইন থাকে, তার কোনো কার্ভেচারে এর বাসা আছে। সেটা ধরা পড়লো, ওষুধ খাওয়া হলো, একটু ভালো হলাম। তারপর আর ভাবিনি যে উঠে দাঁড়িয়ে আবার কোনোদিন কাজ করতে পারবো। কিন্তু ভাবলাম যে মানুষের যত অসুখ আছে তার ওষুধও আছে তার ভেতরে, সেগুলোকে খুঁজতে হবে। তাই খুঁজতে খুঁজতে আমি পেটের বিভিন্ন রকম ব্যায়াম বলুন বা আসন বলুন, ক্রিয়া বলুন, সেগুলো শুরু করলাম। এবং একটা সময় যখন আমার কিছুই হজম হতো না, তারপরে বিশেষ করে দুধ আমার পেটে গেলেই আমার ডায়রিয়া হতো। সেই সমস্ত, এখন আমি ডেইলি আধা সের দুধ খাই, কিছুই হয় না। এই অভ্যাসটা যখন করতে পারি, সেই সময় ভাবলাম যে যোগটা কি? আমরা কি সেই অষ্টাঙ্গ যোগ নিয়েই বসে থাকব, নাকি আমরা এই যোগকে নতুন ভাষা দেব? আমি সেই ভাষা দেওয়ার চেষ্টা করেছি। তাতে বলেছি যে অসন, বসন, শয়ন, স্বপন, উত্থান, তপন, আগ্রাসন এবং এই সবগুলোকেই অন্তস্থকরণ, এগুলোকে সঙ্গে নিয়ে চলতে হবে। এবং সেইভাবে আমার খাদ্যের যে ব্যবস্থা, চলাফেরার যে ব্যবস্থা, সেগুলোকে পরিবর্তন করা শুরু করলাম। এবং এমন সময় আমার যোগাভ্যাস শুরু হয় যখন পৃথিবীর অর্ধেক মানুষই ঘুমন্ত অবস্থায় থাকে। 3:30-র সময় আমাকে উঠতে হবে এবং 5টা, 5:30 পর্যন্ত আমি নিজে যোগাভ্যাস করি, বিভিন্ন ক্রিয়ার চেষ্টা করি। আমি কতটা পারি আমি জানি না। নিজেকে সুস্থ রাখবার জন্য যে প্রচেষ্টা, সেটা আমি করি। আরেকটি জিনিস আমি সবসময় ভাবি, এই যে ঋষি পাতঞ্জল, হিরণ্যমুনি ইত্যাদি যে সমস্ত মানুষ ছিলেন, তারা কি কেউ তথাকথিত এই শিক্ষা, অর্থাৎ পিএইচডি বা এমএসসি, বিএসসি ইত্যাদি করে এইসব শিখিয়েছেন? তা তো না। এদের কোনো ডিগ্রি নেই এবং যতগুলো গ্রন্থ আপনারা দেখেন সবই শ্রুতি গ্রন্থ। অর্থাৎ যা শুনেছে তা সম্পূর্ণ লিপিবদ্ধ হয়েছে তা নয়,
তার ভেতরেও অনেক ত্রুটিপূর্ণ কথা আছে, যেগুলোকে সংশোধন করতে হবে আমাদের এই বৈজ্ঞানিক যুগে। কাজেই যোগ আমরা করব কিভাবে, কখন, কোথায়, এগুলো কিন্তু সৃষ্টি হয়েছিল এই প্রকৃতির সৃষ্টি হওয়ার পরেই। প্রকৃতির কোলেই আমরা শিখেছি কেমন করে সেই রোগ প্রতিহত করা যায়। অর্থাৎ আমরা যখন একটি কুকুর বা বিড়ালকে দেখি বেশি খেয়ে ফেলেছে, পরের দিন সে খাওয়া বন্ধ করে দিল, উপবাস, এবং তার ভেতরে যাতে টক্সিন কিছু না থাকে সেই জন্য বমন প্রক্রিয়া শুরু করলো। অর্থাৎ যে করেই হোক তাকে ভেতরের থেকে সেই টক্সিন গুলোকে বার করতে হবে। ঘাস পাতা খেয়ে বমি করে, দেখবেন যেখানটায় বমি করে সেখানটায় এমন ভাবে জ্বলে যায় যে যদি নাকি সিমেন্টের উপরে করে সেই জায়গাটা একদম দগ্ধ হয়ে যায়। কাজে এত বিষাক্ত জিনিস আমাদের খাদ্যের থেকে তৈরি হয়। কাজে খাদ্যটাকে আমাকে বুঝতে হবে কি খাবো, কতখানি খাবো, কখন খাবো, কিভাবে খাবো। এগুলো সব যোগেরই অঙ্গ। আমি এইগুলো ব্যাখ্যা করতে গেলে হয়তো আমার শ্রদ্ধেয় মানুষজন যারা আছেন তাদের আর কথা বলার সুযোগ থাকবে না, আপনাদের চলে যেতে হবে, এতটাই দীর্ঘায়িত হবে আমার বক্তব্য। আমি চাই যে শুধু এইগুলোই মনে রাখুন, যে আমি কোথায় বসবো, কখন বসবো, কিভাবে বসবো, সেটা আগে জানি। যোগের একটা পর্যায়ে মেডিটেশন করে মুখ্য লাভের জন্য। তা আমি যদি 1 ঘন্টা বসতেই না পারি একটা নির্দিষ্ট আসনে, তাহলে মুখ্য লাভ দূরের কথা। আমরা তো সেই ধ্যান, অর্থাৎ আমার যে মনের যোগ, আমার যে চিন্তন শক্তি একটা নির্দিষ্ট বিষয় বস্তুর উপরে রাখবো, সেটাই তো হবে না। তা কাজেই আগে আমাদের কিভাবে বসবো, আমাদের বেশ কিভাবে হবে, কি বেশে আমরা করব, কতক্ষণ, কিভাবে আস্তে আস্তে সেটাকে দীর্ঘায়িত করব বা আমাকে শরীরকে সরিয়ে নেব, এটা ভাবতে হবে। এইগুলো ভাবনার পরেই কিন্তু আমরা ভাববো যে আমরা যে স্বতঃস্ফূর্ত ভাবে এই যে আমরা বসে আছি, আমরা অক্সিজেন নিচ্ছি কিভাবে, এই প্রকৃতি থেকেই। এই প্রকৃতির থেকে যে শ্বাস নেয়া, সেটাকে যদি আমরা আরো বেশি উন্নত করতে পারি, অর্থাৎ বেশিক্ষণ ধরে নেয়া, বেশিক্ষণ ধরে রাখা এবং বেশিক্ষণ ধরে ছাড়ার এই যে অভ্যাস, প্রাণায়াম, সেটাকে করলে পরে আমরা অনেক বেশি সমৃদ্ধ হতে পারবো। আজকে ৭৩তম জন্মদিনে আমি যখন ভোরবেলা ৬টার সময় ব্রেকফাস্ট করি, তারপরে সমস্তটা দিন বিকেল ৫টা অবধি আমার সেই কাজ চলে, আমার কিন্তু মনে হয়নি যে আমি অভুক্ত আছি, আমার খিদে পেয়েছে। কাজেই আমার মনটা ছিল সেই প্রাতিষ্ঠানিক কাজের উপরে। আমাদেরও তাই ভাবনা হবে, আমরা তাই ভাববো, খিদে না পেলে আমরা খাবো না। আজকে বিদ্যুৎবাবু ভালো ভালো বিশেষ দিচ্ছে বলেই আমরা খেয়ে নেবো, নট দ্যাট, এটা আমরা খাবো না। আমরা খাবো তখনই হয়তো আমাদের ডিনারটাকে ওই সময় এই খাবারটাকে খেলাম, যদি আমরা পারি এটাকে বর্জন করে থাকতে। তা আমাদের এই যে নিজেদেরকে যেটা বলা হয় যে যোগশ্চিত্ত নিরোধ, অর্থাৎ চিত্তকে নিরোধ করা, বাধা দেয়া, তার ক্ষমতা আমাদের আছে। সেই সুমন কি আমাদের মধ্যে ভর্তি নাকি কুমনে ভর্তি? অর্থাৎ চা দিলে এক্ষুনি খাবো, বিস্কিটটা সঙ্গে খাবো, অথচ আমরা 2 ঘন্টা ধরে জল খাইনি, সেটা কিন্তু আমরা ভাববো না। এইসব ভাবনাগুলো নিয়েই করতে হবে। কিভাবে বাস্তবে আমরা করব, কতখানি করব, এগুলো শিক্ষণীয়। আমি যা বলি তা আমার অভিজ্ঞতা থেকে বলি, কারণ ওই আন করা, পাশ না করা ঋষি পাতঞ্জল বা বীরেন্দ্র মুনির মত মতই করতে হবে, নট নেসেসারি। আমাকে ভাবতে হবে যে আমাকে কি করে সুস্থ রাখতে হবে, সেটা আমাকে নিজেকেই ভাবতে হবে। তা সেই ভাবনাকে নিয়ে যদি আমরা চলি, এগোই, তাহলেই পরে আমরা কিন্তু আগামী দিনেও আমরা
ভাবতে পারবো। আমি বয়স নিয়ে ভাবি না, তার কারণ বয়সটা কখন যে চলে গেল সেটা আমি নিজেই সেটা নিজেই বুঝে উঠতে পারি না। কাজেই আমাকে আগে নিজেকে বোঝাতে হবে যে এটা আমি করব কি করব না, এটা খাবো কি খাবো না, এই ধরনের কথা বলবো কি বলবো না। আজকে নিচে এসেই দেখলাম বিদ্যুৎবাবু একটি কোটেশন দিয়েছেন বুদ্ধদেবের উক্তি, অর্থাৎ তুমি কি বলবে, কখন বলবে, কতখানি বলবে, যা বলছো সেটা কি সঠিক জায়গায় যাচ্ছে, এগুলো ভেবে বলতে হবে। কাজেই আমরা এগুলো না ভেবেই আমরা অনেক কিছু বলে ফেলি। কাজেই এই যে আমাদের সহযোক্তি আমরা নিজেরা বলে ফেলি, অন্যের দোষ দেখে ফেলি, সেগুলোকে বাদ দিয়ে যদি সবই ভালো দেখা যায়, ভালো করা যায়, ভালো খাওয়া যায়, ভালোভাবে ঠিক মতো শোয়া ওঠা এটা করে, আর নিদ্রার কোনো নিয়ম নেই, 6 ঘন্টা 8 ঘন্টাই থাকতে হবে। যোগ নিদ্রা বলে যে যদি আধা ঘন্টা কেউ যোগ নিদ্রায় থাকতে পারে তাহলে তার 8 ঘন্টার বিশ্রাম হয়ে যায়। তো ভাবনাগুলো সেইভাবেই নিতে হবে। কাজে আমার মনে হয় না যে আমি অত ভোরে উঠি সেটা কি করে ঠিক হচ্ছে, সেটা ঠিক হচ্ছে না। অনেকেই বারণ করে, কারণ আমার একটি সন্তান আছে, সে ডাক্তার, ইংল্যান্ডে চলে গেছে, সেও আমাকে বোঝায় তোমার ঠিক হচ্ছে না, তোমার কিন্তু নানান রকম রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তা আমার মনে হয় যে সেটা আমি যদি নিজেকে সুস্থ মনে করি তাহলে নট নেসেসারি যে আমাকে ওটা করতে হবে না, বা অ্যালজিলাম খেয়ে ঘুমোতে হবে, কোনোটাই ভাববো না। শুলে পরে আমার দেহটাকেই আমি ভাবি যে কোথায় চলে যাচ্ছে দেহটা, কি এখানে আছে না নেই, মুহূর্তে আমি সেই জগতেই চলে যাই, নিদ্রায় চলে যাই, এবং যতটুকু ঘুমোই সেটাই সাউন্ড স্লিপ হয়, ভালো হয়, ভালো থাকি, আগামী দিনেও ভালো থাকবো। বহু কথা বলার আছে, বহু জানবার আছে, আমরা নিজেরাই জানি না আমরা কতটুকু জানি। আমি নিজেই বুঝি না যে আমি কতটুকু করতে পারবো, করি যা মনে হয়, যেভাবে মনে হয় যে নিজেকে সুস্থ রাখা যাবে সেইভাবে চেষ্টা করি। যোগ মানে এই নয় যে নির্দিষ্ট কিছু পদ্ধতি মেনে বসতে হবে। গতকাল এক মহিলা এসেছিলেন, গত 10 বছর আগে আমার কাছে যোগাযোগ করতো, এসেছেন যে স্যার আপনি তো আগের থেকে বেশি ইয়ং হয়েছেন। আমি কোথেকে ইয়ং হলাম আমি জানি না, তবে আমার ইচ্ছে হয় নিজেকে ইয়ং রাখার, এটা ইচ্ছে হয়, সেই চেষ্টা আমি করি। মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো, সঠিকভাবে হাঁটা, 2 পায়ে চলা। আমরা সবাই 1 পায়ে দাঁড়াই, 1 পায়ে চলি, আর একটা পাকে ঠিকভাবে ব্যবস্থা নেই না যাতে সেটা ঠিক থাকে। তো সেই জন্য তারও হয়েছে, পায়ে ব্যাধি হয়েছে। তার কারণটা শুনলাম সে নাকি 6000 বার একটা মন্ত্র পড়ে, 6000 বার বসে। এমনি একভাবে বসতে পারো? বলে না, এই পা ঘোরাই, ও পা ঘোরাই, পায়ের নিচে বালিশ দেই, ওখানটায় হেলান দিই, এইভাবে থাকি। তাহলে আলটিমেটলি কি পাও? বলে না, 6000 বার করতে পারি, ওটা নির্দেশ। এই নির্দেশ আপনারা মানবেন না। আপনারা জানুন যে আপনি কি করে সুস্থ থাকবেন, কতটুকু নিজেকে সুস্থ রাখতে পারবেন, কি খেয়ে, কখন ঘুমিয়ে, কখন উঠে আপনারা থাকতে পারবেন, সেটাই হবে আপনার যোগ। প্রণাম। ধন্যবাদ স্যার। স্যার বললেন যে স্যার কি ব্যাপারে বলবেন তার কোনো ডাইরেকশন আমি দেইনি। আমরা তো ডাইরেকশন নেওয়ার জন্য আজকে এখানে এসেছি, সমবেত হয়েছি। তার চেয়েও বড় কথা, স্যার কিন্তু যা বললেন আমাদের বলার, যদি বলে দিতাম তাহলে অনেক কম পেতাম। এবং স্যারের যেটা বললেন যে আমরা স্যারের সাথে অলরেডি কথাও বলেছি, স্যারের অনেক কিছু বলার আছে, সেটা আমরা পরবর্তী সময় আমাদের যখন কোর্স চলবে সে সময় কোনো না কোনো দিন আমরা এভাবে একটা ব্যবস্থা করব যাতে স্যারের কাছ থেকে আরো বেশি কিছু শুনতে পারি বা জানতে পারি। স্যার সেদিনকে কথা বলতে গিয়ে একটা বলছিলেন, ধরুন বলতে যে আমি একটা গরমের মধ্যে আছি, কিন্তু আমি যদি মনে করি যে আমি গরমটা গরম লাগছে না, আমি কিন্তু পারবো, এটাই যোগ। এই যে ভাবনাটা, এই যে আমি স্যার একটা কথা বললেন, আমি যদি মনে করি আমি ভালো থাকবো, এই ভালো থাকার ইচ্ছেটাই কিন্তু আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। মানবিকের এটাও একটা কাজ। আমরা এই কোর্সটার নাম দিয়েছি ফিজিওথেরাপি, যোগা অ্যান্ড ওয়েলনেস।
আমাদের মূল লক্ষ্য কিন্তু ভালো থাকা। কি করে ভালো থাকতে পারি, এটা হচ্ছে আমাদের মূল কাজ। আমরা মানসিক স্বাস্থ্যের প্রচার ও প্রসারে কাজ করি মূলত, সেখানে কিন্তু আমাদের মূল লক্ষ্যটা থাকে একটাই, যে কি করে আমরা ভালো থাকতে পারি, পরস্পরের সাথে হাতে হাত ধরে একসাথে যুক্ত হয়ে থাকতে পারি, এটাই হচ্ছে মূল লক্ষ্য। আমরা যখন এই কোভিড অতিমারীর পর্বটা আসেনি, তখন আমাদের মধ্যে যে গ্রুপটা ছিল, আমাদের যে বয়স্কদের যে গ্রুপ নির্ভরতা, আমরা একটা প্রথা চালু করেছিলাম যে আমরা জন্মদিন প্রত্যেকের একটুখানি নিয়ে আমরা একত্র হতাম। ধরুন জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসে যতজনের জন্মদিন থাকতো, আমরা তাদের সবাইকে নিয়ে একটা দিন বসতাম এবং 40 এরকম মানুষ আমরা বসতাম এবং একটুখানি গান বাজনাও তারা করতেন। এবং এই 80, 81, 82 বছরের মানুষগুলো আমাদের সাথে যুক্ত আছেন এবং তারা নিজেরা গান করেন, নিজেরা কবিতা আবৃত্তি করেন, কবিতা লেখেন, নিজেরা নাটক লেখেন, নিজেরা অভিনয় করেন, মঞ্চ নাটকও আমরা করেছি এই মানুষগুলোকে নিয়ে। একটা ভালো থাকার একটা পরিবেশ, একটা পরিমণ্ডল আমরা তৈরি করেছিলাম। কিন্তু অতিমারী কারণে বিভিন্ন বাধা নিষেধের জন্য আমরা পরস্পর মিলিত হওয়ার যে সুযোগ, সেটা পাইনি দীর্ঘ 2 বছর। তারপরে আমরা ঠিক করলাম যে 3রা এপ্রিল আমরা যেহেতু মানবিকের একটা অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানে আমরা এই বিষয়টাকে আবার আমরা একটু নতুন উদ্যমে চালু করতে পারি কিনা দেখি, মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতাটা কতটা পাওয়া যায়। সেই ভাবনা থেকে আমরা আজকে কয়েকজনকে এখন আমাদের এই অনুষ্ঠান চলাকালীন আমরা অনুরোধ রাখবো, যাদেরকে আমরা জন্মদিন সম্পর্কে শুভেচ্ছা জানাবো মানবিকের পক্ষ থেকে, তারা অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন, শুভেচ্ছা নিয়ে আমাদের শেষ পর্যন্ত থেকে আমাদের এই যে পথ চলা শুরু হয়েছে তার শুভেচ্ছাটা আপনার কাছ থেকে চাইবো। তারপরেই অনুষ্ঠান শেষ হলে আপনারা যাবেন, এই আশাটা রাখছি। আমি এবারে কয়েকজনকে দিয়ে দিচ্ছি, ডেকে নিচ্ছি আর কি। আমাদের এবছরে যাদের জন্মদিন ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমি প্রথমে ডেকে নেব শঙ্কর দাস। তার জন্মদিন ছিল 2রা জানুয়ারি। এবং একটু বলার বিষয়, কদিন আগে মানুষটা পেসমেকার বসিয়ে বাড়ি ফিরেছে, কয়েকটা দিন হয়েছে। সেকেন্ড ডাক্তারের ভিজিট বোধহয় এখনো হয়নি। হয়েছে কি? হয়নি, আগামীকাল হবে। তার মধ্যেও কিন্তু মানুষটা আজকে 3 তলায় উপরে উঠে, আমি কিন্তু ওনাকে একবারও আসতে বলিনি, কারণ আমার মানে মন সায় দেয়নি যে ওনাকে বলবো যে উনি আসুন, কিন্তু উনি এসেছেন। এটা আমাদের সত্যি অনুপ্রাণিত করার জায়গা। বিজু, মানবিকের পক্ষ থেকে শুভেচ্ছা জানালাম আমরা শঙ্করদাকে। এবারে অলোক আচার্য, 13ই জানুয়ারি যার জন্মদিন ছিল, চলে আসুন, সামনে আসুন একটু। তোমার ডেটটা কবে? অলোকদাকে মানবিকের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানালাম এবং আমরা চাইবো আগামী দিনগুলোতেও আমরা অলোকদাকে আমাদের সাথে সবসময় চাইবো। অলোকদা, শঙ্করদা এরা আমাদের অন্যতম একটা শক্তি। আমি এবারে ডাকবো অঞ্জন দত্ত। অঞ্জন দত্তর জন্মদিন ছিল 8ই ফেব্রুয়ারি। শুভ জন্মদিন অঞ্জন, যদিও দেরিতে। আমরা আগামী মাস থেকে মাসেই করার চেষ্টা করব। শুরুটা অতিমারীর জন্য আমাদের একটু দেরি হলো। এটা তো বলতে চাইছে না, জানেন স্যার, যখন ডেট অফ বার্থ চাইলাম, লিখলো ডেট অফ বার্থ, লিখলো 4/6, সালটা লিখছে না কেউ। তো সমস্যা হয়ে যাবে, উনি বলে দিচ্ছেন।
যার ফলে এটা নিজেরা ডিক্লেয়ার না করলে আমার পক্ষে বলা অসুবিধা আছে। এবারে আমি ডাকবো ত্রিদীপদাকে। ত্রিদীপদা আসুন। ত্রিদীপদার জন্মদিন ছিল ৩রা মার্চ। ত্রিদীপদা কততম বলে দেবেন? 77। সাবাস, 77। আচ্ছা, দেবলীনা শর্মা চৌধুরী জন্মদিন ছিল 15ই মার্চ। দেবলীনা শর্মা চৌধুরী। তুই কি কততম বলবি? 34 কমপ্লিটেড। আচ্ছা, আমরা রেখাদিকেও বলে দিই। রেখাদির জন্মদিন 16ই ফেব্রুয়ারি ছিল। রেখাদিকে আমরা মানবিকের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা অলরেডি জানিয়েছি। কততম ছিল? না, এটা দিদি 66। আচ্ছা, আমরা বিজনদাকেও আমরা জন্মদিনের শুভেচ্ছা একই দিনে বিজনদা এবং রেখাদিকে জানিয়েছিলাম। বিজনদার জন্মদিন ছিল 7ই মার্চ এবং বিজনদার হচ্ছে 65তম জন্মদিন ছিল। এবারে আমি ডাকবো তৃষিতা চক্রবর্তী। তৃষিতা চক্রবর্তীর জন্মদিন ছিল 7ই ফেব্রুয়ারি। তুই তোর বয়সটা কততম যদি বলতে চাস বলে দিতে পারিস। 31, যা সাহস নিয়ে বলেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এবারে ডাকি অন্নপূর্ণা দে, যার জন্মদিন ছিল 4 ফেব্রুয়ারি। কততম বলে দিলে মেয়েদের বয়স জানতে নেই, এই জন্য স্যার বলছিলেন না, এই জন্য আমি সাহস দেখাইনি। আচ্ছা, এবারে আমি ডাকি চন্দনাদি। চন্দনাদির জন্মদিন হচ্ছে 7ই এপ্রিল। আগাম শুভেচ্ছা। আগাম শুভেচ্ছা জন্মদিনের। ভালো থাকবেন। 54। আচ্ছা, আমাদের এখানে আরো 3 জনের আসার কথা ছিল আজকে। অনিতা পাল, তার জন্মদিন ছিল 2রা জানুয়ারি। কেয়া বসু জন্মদিন ছিল 13ই জানুয়ারি। আর সুরেশ কর্মকারের জন্মদিন ছিল 14ই ফেব্রুয়ারি। ওনারা আসেননি, কিন্তু আমরা অন্তত 10 জনকে পেলাম আজকে, যাদেরকে আমরা এখানেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারলাম। আমরা আশা করব আগামী দিনে আমাদের এই প্রচেষ্টাটা। হ্যাঁ, রমেশ দা তো দেরি আছে, মে মাসে। রমেশ দাস 2 মে আমাদের মাথায় আছে, এবং সেদিনকে আর একজন বিশ্ববরণ্য মানুষের জন্মদিন। রমেশ দাস মে মাসে আমাদের মাথায় আছে। আচ্ছা, এবারে আমরা এই পর্বটা করে আমরা এবারে প্রণমানন্দজি মহারাজকে ডেকে নেব। তার আশীর্বাণী আমরা গ্রহণ করব, এবং উনি একটা অধ্যক্ষ আছেন একটা আশ্রমের। উনি ওনার কাজ সম্পর্কে এবং আমাদের চলার পথের দিক নির্দেশিকা নিশ্চয়ই উনি কিছু দেবেন। স্যার, আপনি এখানে বলবেন। সকলকে আমার প্রণাম, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম জননীম শরদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রণমামি মুহুর্মুহু। প্রণমামি মুহুর্মুহু। ওম নমঃ শ্রী অধিরাজায় বিবেকানন্দ সুরায়
सच्चित शुभ स्वरूपाय स्वामी नेतपहारिणे हरि ओम तत्सत हरि ओम तत्सत हरि ओम तत्सत ओम अखंड मंडलाकारं व्याप्तं येन सरासरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम ब्रह्मानंदं परं सुखदं केवलं ज्ञानमूर्तिं दण्डातीतं गगनसदृशं तत्त्वमसादिलक्ष्यम् एकं नित्यं विमलमाचलं सर्वदा साक्षीभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि। ओम এখানে যোগ নিয়ে কথা হচ্ছে। পূর্ববর্তী বক্তারা যোগ সম্পর্কে অনেক তথ্য দিয়ে গেছেন। যোগ কথার অর্থ হলো যুক্ত হওয়া, কোনো কিছু যে কর্মেই যুক্ত করবে কেন। যেমন গীতার 18টা অধ্যায় 18টা যোগ, এই 18টা যোগ সম্পর্কে আমরা সবাই অবগত নই। কেন? এই গীতা গ্রন্থখানা আমরা হিন্দু বলে দাবি করি, কিন্তু এই গীতা গ্রন্থখানা আমরা কিন্তু জানি না। অধিকাংশ মানুষই আমরা এই গীতা গ্রন্থখানাকে স্বপ্নেও দেখি নাই। এমতো অবস্থায় এই যে বলেছেন শীত গ্রীষ্ম সমভাবাপন্ন, কি করে শীতকে আটকানো যায়, কি করে গ্রীষ্মকে আটকানো যায়, কি করে গরমকে আটকে রাখা যায়, কি করে শীতকে আটকে রাখা যায়, এ সম্পর্কে আপনার যোগ আছে এই শরীরের ভিতরেই সমস্ত রকম। যেমন এই যে আমাদের একটা জিহ্বা আছে, এই জিহ্বাটা আমরা কিভাবে রাখলে গরম লাগবে না, কিভাবে রাখলে শীত লাগবে না, এ সম্পর্কে এই যে মাস্টার মশাইরা আছেন এদের কাছ থেকে জেনে নেবেন। শুধু একটা জিহ্বা উপরের দিকে ভাঁজ করলে কি হয়, নিচের দিকে ভাঁজ করলে কি হয়। এরপরে কি আমরা এই বাংলাদেশ ঘুরে আসলাম। এই বাংলাদেশে দেখলাম একটা মানুষ দিনে 50 বারের উপরে 1 গ্লাস করে চা খায়, তার সাথে বিস্কিট, তার সাথে পান সুপারি, পান মানে তামাক জর্দা বিভিন্ন রকমের তারা খাচ্ছে, এবং আমাকেও তারা অফার করছে। আমি দেখেন সারা দিনে হয়তো যদি মনে করি 1 কাপ চা খাই, এবং সেটা ওই লাল চা যেটাকে আপনার র চা বলে, এবং চিনি যত কম হয়। এমতো অবস্থায় এই যে আমরা চলাফেরা করছি, আপনি ঋষিকেশ, হরিদ্বার, অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথে যাবেন, দেখবেন সেখানে 80 বছর 100 বছর এর সাধু সন্ন্যাসীরা ঠন ঠন করে হেঁটে বেড়াচ্ছে। তাদের শরীরে বাদ নেই, ব্যাধি নেই, তাদের লিভার ফাংশন খারাপ নেই। তাহলে তারা কি সাধনার দ্বারা নিজেকে জয় করেছে? তারা প্রতিদিন ওই গঙ্গার বরফ গলা জলে রাত 3টার সময় উঠে স্নান করে, তার আগেও কেউ এসে স্নান করে। তাহলে তারা ঘুমায় কখন? আমি আমার জীবনে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাই, তাতে আমার শরীরে কোন রকম দুর্বলতা নেই। আমার বয়সও 57+। এমতো অবস্থায় আমি ছোটবেলার থেকে যোগ করেছি, আসন করেছি, প্রাণায়াম করেছি, এখনো করি, তা ইরেগুলার। তাই আমি একটু বলতে চাই যেটা কি আমাদের সংযম নেই। কিরকম সংযম? খাবারের সংযম নেই, দেহের সংযম নেই, আমরা নবদার সম্পর্কে অবগত নই। আমরা যোগ করতে এসছি, কি যোগ করতে এসছি? সার্টিফিকেট খানা আমাদের কবে দেবে? সার্টিফিকেট খানা হলেই হয়ে গেল সব। কিন্তু এই যোগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছেন? অর্জুন, তুমি যোগী হও। হ্যাঁ, তাহলে এই যোগী হও, কিভাবে যোগী হওয়া যায় সেই সম্পর্কে আমরা কেউ অবগত নই। তাহলে এইটাকে অবগত কি করে হওয়া যায়? এই যে পূর্ববর্তী বক্তা প্রফেসর বলে গেছেন যে আপনি এখানে বসে যোগ করছেন, কিন্তু মনের মধ্যে রয়েছে আমি স্কুলে ছেলেটিকে কখন আনতে যাব। তাহলে এই যোগে তো সফলতা আসবে না। এমত অবস্থায় আমি চোখ বন্ধ করে ধ্যান করতেছি না কারো কথা মনে করতেছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন কি? আমি ধ্যান করছি, যে মহারাজ ধ্যান করছে, কিন্তু আমি কার শরণাপন্ন হচ্ছি বা কি ভাবতেছি সেটা তো কেউ বুঝতে পারতেছেন না। এমতো অবস্থায় কি হয়েছে? যেমন ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, বীর্য ধারণম ব্রহ্মচর্যম। আমরা যোগ করব, যোগে আমাদের এই যে এক্সেসিভ সিমেন সিক্রেশন এ সম্পর্কে আমরা অবগত নই। এটাকে আমরা হেলায় হারাই। আমরা গৃহীরা, যেমন গৃহীদের কতগুলো স্তর আছে, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এরপরে কি এই যে গারস্থ ধর্ম আমরা পালন করব, কিভাবে পালন করব?
এর কতগুলো নিয়ম নীতি আছে, ব্রহ্মচর্যের নিয়ম নীতি আছে, বানপ্রস্থের নিয়ম নীতি আছে, অথচ এইগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে জানি না। আমরা উদাসীন হয়ে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম থেকে, পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আমাদের কোন রকম কোনো সংযম নেই। তাহলে এই যা কিছুই করেন না কেন, এই যোগ করুন আর যে বিয়োগ করুন, যা কিছুই করুন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার মনসংযোগ তথা নিয়ম কানুন জানতে হবে। ইরা পিঙ্গলা সুষুম্মার এই ফাংশন জানতে হবে। ফাংশন জানলে তাহলে আপনার যোগ হবে, নতুবা নয়। পতঞ্জল যোগসূত্র আপনার অনেকেই করেছেন, কিন্তু পতঞ্জল যোগসূত্রে যে ইরা পিঙ্গলা সুষুম্মার যে ফাংশন আছে সে সম্পর্কে, এগুলো গুরুগত বিদ্যা, এগুলো নিজে নিজে পারা যাবে না, তাহলে আপনারা অসুবিধায় পড়বেন। তাই এই আসন প্রাণায়াম, এই প্রাণায়াম সম্পর্কে, এই প্রাণায়াম দেখুন রামদেব স্বামী আমাদের সবার সামনে এনে দিয়েছেন। তার আগে এগুলো কিন্তু লুপ্ত অবস্থায় ছিল, মুনি ঋষিরাই জানতেন। এমতো অবস্থায় এই আসন প্রাণায়াম সঠিকভাবে করলে এখনো সুন্দরভাবে ফল পাওয়া যায়। যেমন মনোহরাই বলেছিলেন, তার সামনাসামনি আমার দেখা হয়েছিল, বলে আমি এখনো পান্তা ভাত খেয়ে এই বডি বিল্ডার হয়েছি, আমি রেগুলার লঙ্কা পোড়া আর পান্তা ভাত খাই। বুঝতে পেরেছেন? তাহলে এই জন্য ওই মাছ মাংস ঘি মাখন দরকার হয় না, তিনি নিজের মুখে এই কথা বলেছেন। অথচ দেখেন সেই মনোহরাই একজন বডি বিল্ডার। তাহলে এখন কথা হলো যোগ, আমরা এই যোগ সম্পর্কে যদি অবগত না হই, আমরা দিনে দিনে কি হচ্ছে, এই 56, 76 এই এক একজন হয়েছেন, কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এর কারণটা কোথায়? আমি যখন ডাক্তারি পড়তাম তখন প্রিন্সিপালকে জিজ্ঞাসা করেছিলাম, স্যার আপনি তো এই 3 বছর ধরে আপনি পড়ালেন, এটার অভাব এইটা হয়, ওটার অভাব এইটা হয়, ওটার অভাব এইটা হয়, তাহলে আর আচ্ছা এর মূল চাবিকাঠিটা কোথায়? এই অভাব আসবে না সেই চাবিকাঠিটা আপনার কথা, সেটা কি স্যার আপনার জানা আছে? না বাবা, সেটা আমার জানা নেই। তা আপনি তো আমার কাছ থেকে ভাইবে নিয়েছেন, তাহলে ভাইবের ফুল নাম্বার দেবেন তো? বলছে অবশ্যই দেবো। তাহলে আমি আপনার প্রশ্নটার উত্তর বলি। তখন আমি বলছি, স্যার বীর্য ধারণম ব্রহ্মচর্যম। তাহলে এই বীর্য ধারণ করলে এইটাকে যদি সঠিকভাবে আপনি কার্য করতে পারেন, সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে ওই যেখানে লিফলেটে লিখেছেন আত্মহত্যা হওয়ার প্রবণতা, এই আত্মহত্যা হওয়ার প্রবণতা এগুলো কোথা কখন আসে, কিভাবে আসে, কেন আসে, এ সম্পর্কে কিন্তু আমরা অবগত নই। তাহলে জানতে হবে, এটাকে জানতে হবে। কিভাবে জানতে হবে? আপনি শাস্ত্র, আমাদের বেদ, গীতা, উপনিষদে এ সম্পর্কে সুন্দর সুন্দর নির্দেশাবলী দেওয়া আছে। আমরা কিন্তু এই সমস্ত বই অধ্যয়ন করি না। যেমন বেদের সংস্কার বিধি আমরা জানি না, না জানা সত্ত্বে কি হচ্ছে, আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি। বর্তমান যুগে টিভি, রেডিও, টেলিভিশন, এই আপনার মোবাইল, এই ঘাটতে ঘাটতে আমাদের রাতের ঘুম কেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এরপরে ঘুম আসছে না। আমরা ইচ্ছা মতো দেখেন অ্যান্টিবায়োটিক খাচ্ছি, একটা অ্যান্টিবায়োটিকের ফাংশন কি সে সম্পর্কে আমরা অবগত হই। পরে কি হচ্ছে, একটা রোগ তাড়াতে গিয়ে আর 10টা রোগ আমাদের আক্রান্ত হচ্ছে। তাই আপনারা এই যোগকে ভালোভাবে শিখুন এবং ভালোভাবে করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনারাও দীর্ঘজীবী হতে পারবেন। দীর্ঘজীবী হওয়া যায় এই যোগ করে। তাহলে সেই যোগের নিষ্ঠা, নিয়ম নীতি এবং শরীরের নবদ্বারের সংযম, এই যে নবদ্বারের সংযম আমাদের নেই, যার ফলে কি হচ্ছে, আমরা সমস্ত কিছু গুলিয়ে ফেলি, যোগে গিয়ে বিয়োগ হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না, আমরা তখন ছেড়ে দিয়ে হতাশায় ভুগি। কিন্তু এই যোগ মানুষকে সতেজ করতে পারে, মৃত ব্যক্তিকে জীবন দান করতে পারে। তাই পুঙ্খানুপুঙ্খ রূপে এই যোগকে শিখুন, প্রাণায়ামকে শিখুন, তাহলে দেখবেন দীর্ঘ জীবন। ব্যাধি যা আছে শরীরে সমস্ত এই টক্সিন, বলছে কি এই শরীরম ব্যাধি মন্দিরম, তাই না? তাহলে এই শরীরে ব্যাধি থাকবে। আয়ুর্বেদ কি বলছেন, যার আছে দেহ তার আছে মেহ। তাহলে এই মেহ প্রত্যেকের আছে। নবদ্বার থেকে আমাদের ক্ষয় হচ্ছে, কারো বেশি হচ্ছে, কারো কম হচ্ছে। তাহলে যাতে করে এটাকে কমিয়ে এনে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করা যায়, সেই দিকে আপনারা লক্ষ্য রাখুন। তাই এই যে দেখুন আমরা, হ্যাঁ,
আমরা এখানে উপস্থিত হয়েছি কেন? এই যোগ সম্বন্ধে জানার জন্য। তাহলে এই যোগ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ রূপে জানুন। যদি দরকার হয় পরে যদি আসতে হয় আপনারা জানাবেন, ফোন করবেন, সময় পেলে অবশ্যই আসব। এসে আপনাদের কিছু শিক্ষা দেওয়া যাবে। আপনাদের শিক্ষা দেওয়া মানে আমার নিজেরও শিক্ষা। আমি যেটুক এ পর্যন্ত করেছি, বলেছেন আপনি আসরি ধর্ম জীবের শিখায়, আমি যেটুক শিখেছি সেটুকু আপনাদের অন্তত শেখাতে পারব। তাই আপনারা যোগে যুক্ত হন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মহারাজ। আমরা অবশ্যই আপনার সাথেও যুক্ত থাকব এবং আপনাকেও আমাদের সাথে যুক্ত থাকার আবেদন, অনুরোধ সবটাই জানাবো। আমি এবার ডেকে নেব স্বামী সুবোধানন্দজিকে কিছু কথা বলার জন্য। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। আমরা যখন কোনো ধর্মানুষ্ঠানে যাই, আমাদের বিশেষত হিন্দুদের যে আদি জিনিস বেদ, তা থেকে আমরা প্রথম শ্লোকটা পাঠ করে আমাদের কথা বলতে যাই। যখন বিশেষত সাধুরা যখন কোনো জায়গায় কোনো কিছু বলতে যায়, সেখানে কোনো বিনিময়ের কথা থাকে না, মানুষকে কিছু ধর্ম কথা শোনাতে যায়। কিন্তু আজকে যে অনুষ্ঠানতে আমরা এসেছি, একটি মানবিক তথা আমার মনে হয় এটা একটি জনকল্যাণের সংস্থা, সেখানে আজকে এটা একটা মানুষের রোগ মুক্তি কেন্দ্র। এখানেতে আমরা ঠাকুর, মা, স্বামীজির কাছে বারবার প্রণাম করে তার কাছে কৃপা ভিক্ষা চাইব, মানুষ সর্বদা সুস্থ থাকুক, নীরোগ থাকুক, শান্তিতে জীবনযাপন লাভ করুক। এ কঠিন সমস্যা, শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই আজ রোগে জর্জরিত। এ থেকে আমরা মানুষকে যতই সান্ত্বনা বাক্য বেদ, বেদান্ত, উপনিষদ থেকে যতই শোনাই না কেন, মানুষের মন মানবে না। কারণ রোগ যন্ত্রণা কাউকেই ছাড়ে না। রোগ যন্ত্রণা মানুষকে সবকিছু থেকে ভুলিয়ে দেয়, সেখানেতে ঈশ্বরও শূন্যতা লাভ করে। যাই হোক, আমরা তার কাছ থেকে আশা করব, কৃপা ভিক্ষা চাইব, প্রত্যেকে শান্তিতে সুস্থতার জীবনযাপন করুন। স্বামী বিবেকানন্দ বলছেন, ওঠো, জাগো, নিজেকে দুর্বল ভেবো না। আমাদের আজকে সেই অবস্থায় আসতে হবে। আমাদের সব থেকে প্রধান কেন্দ্র হয়ে যাচ্ছে, আমরা নিজেদের শিরদাঁড়াকে সোজা করতে পারছি না, দুর্বল হয়ে যাচ্ছি, নিজেদের মনের মধ্যে সেই জোর নেই। এখানে উপস্থিত অনেক বয়স্ক মানুষ আছেন, তারা তাদের যদি শৈশবটাকে একবার চিন্তা করে দেখেন, তখন কিন্তু তাদের মনে পড়ে যাবে, আশা করছি, তাদের জীবনটা কেমন কেটেছে। সেই জীবনেতে আমরা দেখেছি, আমার যেহেতু 65 বছর বয়স হলো, আমরাও কিছুটা পেয়েছি, আমাদের থেকে আরো বয়স্ক মানুষরা এসেছেন, তারাও আরো বেশি পেয়েছেন। মাঠে ঘাটে খেলা করা হয়েছে, বিভিন্ন ক্লাবেতে ব্যায়াম করা হয়েছে, বা ন্যাচারালের সঙ্গে আমাদের মেলামেশা হয়েছে। তখন রোগ জ্বালা কি ছিল না? ছিল, কিন্তু খুব কম। মানুষ তো রোগকে ছাড়বে না, আর রোগও মানুষকে ছাড়বে না। এও ভগবানের একটা আশীর্বাদী দান। কারণ তা নাহলে মানুষ ভগবানকে ডাকবে কেন? যদি মানুষের মধ্যে কষ্ট না থাকে, সবাই যদি সুখে শান্তিতে সবকিছু যদি পেয়ে যায়, তাহলে ভগবানকে ডাকবে না। মানুষকেও ভগবান এই দিয়েছেন, তাকে ডাকবার জন্যে এই কষ্টটাও তিনি দিয়েছেন। এও তার আশীর্বাদ জানতে হবে। এই যে স্বামী বিবেকানন্দ বলেছেন, ওঠো, জাগো, নিজেকে দুর্বলতা ভেবো না, সেই দুর্বলতা কাটাতে আজকে আমাদের অনেক সিঁড়ি পেরিয়ে আসতে হয়েছে।
আমাদের ভারতবর্ষের মুনি ঋষিদের দেশ। যোগাচার্য বলুন, যোগগুরু বলুন, যাই কেউ বলুন, আজকে আমরা রামদেবকে মহারাজকে পতঞ্জলি সংস্থার তাকে আমরা আদর্শ বলে গ্রহণ করছি, কিন্তু সেটা একটা নাম মাত্র। পতঞ্জলি একজন মুনি ঋষির নাম। তখনকার দিনে যে সমস্ত সাধু মহাত্মারা যা ছিলেন, তারা বিভিন্নভাবে তাদের নিজেদের দেহকে শুদ্ধ রাখত। কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, মনোযোগ। আজকে আমরা অনেক সিঁড়ি পার হয়ে এসেছি। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এগুলো তো আমাদের বাইরের বা ভেতরের জিনিস, যার যা মধ্যে আছে, কিন্তু মনোযোগটাকে আমাদের খুব বিশেষ প্রয়োজন। এই মনের যোগ আপনাকে প্রথমেই ভাবতে হবে, মনের মধ্যে আপনাকে প্রচন্ডভাবে ক্ষমতা আনতে হবে, জোর করে। প্রথমে কষ্ট হবে, মনের যোগ এত সহজে আসে না যে আমি সুস্থ, আমি দুর্বল নই, আমার মধ্যে কোনো ভগবানের যেহেতু অধিষ্ঠান এই হৃদয়ের মধ্যে আছে, আমি নিরোগ ব্যক্তি। প্রথমে মনের মধ্যে আপনাকে এই যোগের এই প্রথম ধাপ মনের মধ্যে স্থাপন করতে হবে। বলছেন যে একজনের হাত কেটে গেছে, রক্ত পড়ছে, কিন্তু সে মনের জোরে বলছে, নয় আমার তো কিছু কাটেনি, আমার তো রক্ত পড়েনি। এই যে মনের জোরে সে বলছে, দেখা যাচ্ছে তার মনের জোরটা এত বেশি, তার সেটাতে কোনো ফিল হচ্ছে না। তেমনি আপনাকেও সেই মনের জোর আনতে হবে, আমি নীরব, আমি সুস্থ, আমি সেই ভগবানের সন্তান। দেখবেন আপনার রোগ 90% উধাও হয়ে যাবে। তারপর আমাদের বর্তমান সমাজ, আমরা অনেক ধাপ পেরিয়ে এসেছি। তখনকার দিনে মানুষের খাওয়া দাওয়া, চলাফেরা, আজকের দিনে মানুষের খাওয়া দাওয়া, চলাফেরা পরিবর্তন হয়েছে। এটা যুগের পরিবর্তনে আমাদেরকে মেনে নিতেই হবে। কিন্তু যুগের পরিবর্তনে মেনে নিতে হচ্ছে বলে সবকিছুকে আমি যুগের পরিবর্তনের হাল ছেড়ে দিতে পারি না। আমি কি খাবো, আমি কিভাবে চলবো, আমি কি পড়বো, আমি কি চিন্তা করব, সেটা আমার নিজের ব্যাপার। আমাকে আমি যদি বলি যে আমি আজকে সিনেমা দেখতে যাব, তাহলে যেমন আমাকে কেউ বাধা দেবে না। আমি যদি বলি একটা ধর্মস্থানে যাব, তাতেও কেউ বাধা দেবে না। আবার আজকে যে আপনারা একটা ভালো প্রতিষ্ঠানের সংযোগ স্থানে এসছেন, তাতেও আপনাকে কেউ বাধা দেবে না। এবং আপনাকে ঠিক করতে হবে আমি আমার জীবনটা কেমন ভাবে চালাবো। আর সংসারী মানুষ আজকের যুগেতে সংযম একটা যে বিরাট জিনিস বলছেন পূর্ববর্তী মহারাজরা বা আমাদের অভিজ্ঞ সম্পন্ন খ্যাতনামারা সমস্ত বলেছেন, খুব সত্যি কথা। যুগের প্রয়োজনে, যুগের আমাদের অবস্থাতে আমাদের সংযম হারিয়ে যাচ্ছে। এর জন্য আমাদের কাউকে দোষারোপ করার কারণ নেই। কারণ আজকে সমাজ যেভাবে চলছে, আমাদেরকে সেইভাবে চলতেই হবে। আজ থেকে যারা 60 বছর আগে এখনো জীবিত অবস্থায় বা অবস্থাতে তারা দেখছেন, তারা তো বুঝতে পারছেন তখনকার সময় আপনারা কিভাবে জীবনযাপন করেছেন, আজকের কি জীবন অবস্থা। তখনকার দিনে কি ব্যাধি ছিল এত? তখন ছিল, কিন্তু এত নয়। হয়তো আগামী দিনে আমরা আরো কঠিন সমস্যার মধ্যে আসবো, কিন্তু আমাদের মনের জোরটা যেন কোনো মতেই না হারিয়ে ফেলি। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা, মায়ের কাছে প্রার্থনা, স্বামীজির কাছে প্রার্থনা করি, আপনারা এই একটি সুন্দর একটা সংঘের মধ্যে এসে যুক্ত হয়েছেন। প্রত্যেকে আপনারা এই সংঘের সঙ্গে যুক্ত হয়ে যাতে নিরোগ হন এবং আপনারা প্রত্যেকে এই অভিজ্ঞতা লাভ করে আপনাদের পার্শ্ববর্তী যে সমস্ত ব্যক্তি এখানে এসে যোগ হতে পারলেন না, তাদের মধ্যেও এই বিতরণ করুন, যে প্রতিটা মানুষ সুস্থ থেকে সবল, সুস্থ এবং ভগবানের দিকে এগিয়ে যায়। দেখবেন সমাজ সুন্দরভাবে তৈরি হবে। আমরা সবাই সুন্দর একটা সমাজ তৈরি করি। ভগবানের কাছে প্রার্থনা করে আপনাদের সবাই কাছে আমি প্রণাম গ্রহণ। ধন্যবাদ মহারাজ। আমাদের জন্মদিনের শুভেচ্ছা জানানো আরেকজন বাকি আছে। আমি কৌশিককে ডেকে নেব। কৌশিক
চক্রবর্তী, তার জন্ম তারিখটা ছিল 31শে জানুয়ারি। কততম সেটা বলার দায়িত্ব কৌশিকের উপরে, যদি চায়। এবং কৌশিক সম্পর্কে দুটো কথা বলি, যে আজকে আমাদের মানবিক পরিবারের অনেকেই মানবিকের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত 18টা ভিডিও আমরা বোধহয় আপলোড করেছি, এবং আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানেরও ভিডিও ইউটিউবে আপলোড হবে। আপনারা সবাই হয়তো সাবস্ক্রাইব করেন না, কমেন্টও করেন না, লাইকও করেন না, শেয়ারও করেন না সবাই, কিন্তু যার অনুপ্রেরণায় আমরা এই কাজটা করছি মানবিকের, সেটা কিন্তু এর পিছনের মাস্টার মাইন্ড সবকিছু কিন্তু কৌশিক। এবং কৌশিক যাদেরকে নিয়ে এই কাজগুলো করছে দিনের পর দিন ধারাবাহিকভাবে, এবং তাদের অনেককে আমি চিনিও না, তাদেরকে জানিও না, দেখিও নি, কোনোদিন কথাও হয়নি, কিন্তু কাজটা নিয়মিত হয়ে যাচ্ছে। এবং ধরুন এই 2 তারিখে প্রোগ্রাম করলাম, সেটাও হয়েছে, 3 তারিখে প্রোগ্রাম করলাম, 27 তারিখে প্রোগ্রাম করলাম, সেটাও হয়েছে, আজকের প্রোগ্রাম সেটাও হচ্ছে। এবং আগামী দিনে মানসিক স্বাস্থ্য সম্পর্কে ধারাবাহিকভাবে আমাদের কিছু ইউটিউবে আলোচনা হবে, এবং আপনাদের কাছ থেকে মতামত নিয়ে আমরা সেটা করতে চাই, যদিও সেই সহযোগিতাটা পাচ্ছি না। পেলে ভালো লাগবে। কৌশিক, সৌরভ, কীর্তন, এরা যারা আছে, যারা অশোক, যারা কাজ করছে, আকাশ যারা কাজ করছে, তারা একটু উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয় যদি আপনারা একটু কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, ভালো লাগবে ওদের। ওদেরকে তো আমরা কিছু দিতে পারি না, ওরা কিন্তু পুরোটাই নিজের ভালো লাগার তাগিদে করছে। ওরা কিন্তু মানবিকের কেউ সদস্যও নয়। যারা মানবিকের সদস্য এখানে আছেন তারা নিশ্চয়ই এদিকে নিজের দিকে তাকাবেন, যেই ছেলেগুলো কিন্তু কেউ মানবিকের সদস্য নয়, মানবিককে ভালোবাসে। এবং সেই ভালোবাসাটা এমন একটা পর্যায়ে রাত্রির 1টা 2টোর সময় ওরা ভিডিও আপলোড করছে। আমি তো অবাক হয়ে যাই, বলি তোমরা কি করছো নাকি, এত রাত্রে শুচ্ছ? এবং একদিন না, এবং এই কাজগুলো করতে হলে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর করতে হয়। চন্দনাদি জানেন, চন্দনাদি যেভাবে ধারাবাহিকভাবে মানবিকের ইউটিউব চ্যানেলের বিভিন্ন গল্পগুলো নিয়ে আসছেন, এবং আমরা চেয়েছিলাম আরো কিছু মানুষ এই কাজে যুক্ত হন, কারণ আমরা জানি যে আমাদের মধ্যে এই কাজ করার প্রতিভা অনেকের আছে। কেন তারা করছেন না মানবিকের জন্য একটু সময় ব্যয় করতে, কোনটা কোথায় আমি জানি না। আমি চাইব যে আজকের এই আলোচনা যেটা আমরা শুনে চলেছি, এখনো কিছু কথা শোনার আমার বাকি আছে আমাদের, তা আপনারা সবাই একটু একটু করে যদি আসেন না, তাহলে আমরা কিন্তু মানবিক পরিবারের মানুষরা আরো অনেক ভালো থাকতে পারি। ভালো থাকা, ভালো রাখা সবাইকে, এটাই তো আমাদের লক্ষ্য। মানসিক স্বাস্থ্যের প্রচার ও প্রসারটাই আমাদের মূল কাজ। যাই হোক, কৌশিককে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই। কৌশিক চক্রবর্তী, 31শে জানুয়ারি ওর জন্মদিন গেছে। আমরা চাইব ও আগামী দিনে আরো ভালো থাকুক, আরো ভালো কাজকর্ম করুক, আমাদের সাথে থাকুক। ধন্যবাদ। নমস্কার সকলকে। আসলে আজকে এখানে যোগ নিয়ে কথা হচ্ছে। আমি বসে বসে লক্ষ্য করলাম এখানে আসলে একটা মহাযোগ হচ্ছে। দুটো কারণে আমি এই কথাটা বলবো। কারণ এতগুলো মহাপ্রাণ মানুষ এখানে এসেছে, আমাদের মানবিক পরিবারের সাথে আপনাদের যোগ হলো, এটা একটা সংযোগ, মহাযোগ বলবো। আর দ্বিতীয় কারণ হচ্ছে মানবিককে আমরা যে কারণে চিনি, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা, সেখান থেকে তার একটা উত্তরণ হলো হচ্ছে শারীরিক বা ফিজিক্যাল যে সমস্যাগুলো, সেগুলো সমাধানের জন্য মানবিক আজ থেকে কাজ করবে। তাই দুটো যোগ আমার মনে হয়েছে, এই মহাযোগটাও আজকে এই অনুষ্ঠান থেকে আমাদের শুরু হলো। ভীষণ ভালো লাগলো বিদ্যুৎ বাবুকে এবং মানবিকে যারা নিরন্তর কাজ করে চলেছেন সকলকে আমার কুর্নিশ। ধন্যবাদ। ধন্যবাদ। অসিত স্যার কিছু বলবেন, আমি তার আগে আরেকটা কথা বলি কৌশিক সম্পর্কে। আমরা অতি সম্প্রতি কিছুদিন আগে আমরা একটা কোর্স চালালাম, অক্সিডাইজড জুয়েলারি কোর্স। এটাও কিন্তু মানবিকের এই প্রথম পথ চলা। এই বছরই 2022-এ আমরা নতুন পথ চলা শুরু করলাম কোভিড এর পরে।
আমরা কোভিডের সময়ও কিন্তু বন্ধ থাকিনি। কোভিডের সময় আমরা নিরন্তর মানসিক স্বাস্থ্যের প্রচার এবং প্রসারে বিভিন্ন কাজ করে গেছি। আমরা অনলাইন কাউন্সিলিং করেছি। কোভিড আক্রান্ত পরিবার যারা ছিলেন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। সেই সময় যারা চাকরি হারিয়েছেন তাদের বাড়িতে আমরা 125 জনের বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন আমাদের সামর্থ্য মতো মানুষের কাছ থেকে নিয়ে আমরা পৌঁছে দিয়েছি। এই পিরিয়ডে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর, 2 জন অক্সিজেন সিলিন্ডার পেয়েছি মানুষের কাছ থেকে, এবং অক্সিজেন কনসেন্ট্রেটর আমাদের পরিবারের মানুষরাই তুলে দিয়েছেন, সাহায্য করেছেন। এবং আজকে বলতে পারি আপনাদের কাছে আনন্দের সাথে শেয়ার করতে পারি, আমাদের এই অক্সিজেন কনসেন্ট্রেটরের সাহায্যে আজকের দিনে দাঁড়িয়ে 35তম দিন আজকে সেই মানুষটা বেঁচে আছেন পরিবারের সাথে, যাকে সবাই বলে দিয়েছিল যে তাকে আর তার বাড়ির লোক আশা ছেড়ে দিয়েছিল। আজকে সে কিন্তু অক্সিজেন ছাড়া অনেকটা সময় কাটাতে পারছেন। গতকালের খবর। এই জন্য আমরা আপনাদের সবাইকে কর্নিশ জানাই মানবিকের পক্ষ থেকে। আরুন স্যার, আপনি কিছু কথা বলবেন? অজিত স্যারের কথা হয়ে গেলে পরে উৎপল বলবে কিছু কথা। আমাদের ফিজিওথেরাপি কোর্সের মূল ফ্যাকাল্টি বা আজকের যে অনুষ্ঠান তার পিছনের ভাবনা চিন্তা দিয়ে যিনি সাহায্য করেছেন, উৎপল কিছু কথা আমাদের বলবে স্যারের বলা হয়ে গেলে। যোগের কথা বলতে গিয়ে আমার একটি কথা ভীষণভাবে মনে পড়লো। আমার একটি ভুল হয়ে গেছে। সেটা হলো আমি 26শে মার্চ আমার জন্মদিনে একটি সাধক সম্মেলন করি, যোগ সাধক সম্মেলন। সেই সম্মেলনে মাননীয় বিদ্যুৎ ব্যানার্জি মহাশয়কেও বলা হয়েছিল, উৎপল রায়কেও বলা হয়েছিল। নিতান্তই ব্যক্তিগত কারণ অথবা কোনো কারণে ওনারা সেখানে যেতে পারেননি। তা আমার যেটা ভুল হয়েছিল, ব্যাগটা নিচে রাখা হয়েছিল, আমার ওনাদের কাছে সেটা দেয়া হয়নি, যেটা প্রয়োজন। যোগের একটি কথা হলো, আমরা যোগের কথা বলতে গিয়ে যোগের নামে বিভিন্ন অভিযোগও আমরা করি, সেটাও একটা যোগ। অভিযোগ না করলে আমরা শুধরাতে পারবো না। এবারে উনি যে আমার সঙ্গে সহযোগ করতে গেছেন, পারেননি, সেই সহযোগ করবার জন্য, ওনাদেরকে উৎসাহিত করবার জন্য এবং ওনাদের যে এই বিশাল প্রয়াস, এই প্রয়াসকে আগামী দিনে আরো বৃহত্তর করতে পারুক, আরো উন্নত করতে পারুক, নিজেদের মানসিক অর্থাৎ মনোযোগকে আরো বেশি দিয়ে এই কাজকে আরো বৃহত্তর করে তুলুক, সেই উদ্দেশ্যে ওনাদের অনুপ্রেরণা জানাবার জন্য আমি সামান্য ওনাদেরকে পুরস্কৃত বলবো না, ওনাদেরকে সাধুবাদ জানাবো। প্লিজ। মাননীয় উৎপল রায়, কো অর্গানাইজার, প্লিজ। কাজে যে কোনো কাজের উৎসাহ দান করবার জন্য আমাদের প্রত্যেকের যদি এইভাবে মনোভাব থাকে, তাহলে ওনারা উৎসাহিত হবেন, অনেক বড় বড় কাজ করবেন। এই অক্সিজেন কনসেন্ট্রেটরের কথা বলতে গিয়ে আমার ব্যক্তিগত জীবনের একটি অধ্যায়ের কথা মনে পড়ল। গত 27শে সেপ্টেম্বর আমার স্ত্রী বিয়োগ হয়েছে। সেই সময় এই অক্সিজেনের অভাবে আমার স্ত্রী মারা গেলেন। কনসেন্ট্রেটর পেয়েছিলাম, কিন্তু সেটা শেষ লগ্নে। তা কাজেই আমার মনে হয় যে আমাদের যোগ করা মানে আমরা সহযোগিতার মনোভাব নিয়ে চলবো, সবসময় একে অপরের প্রতি সহযোগ করব, সেটাও কিন্তু একটা যোগ। আপনারা এই যোগটা কিন্তু মনের টানে গ্রহণ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার ঠিকই বলেছেন, সেই সময় আমি আরেক মহাসম্মেলনে ব্যস্ত ছিলাম এবং সেই 15টা দিন খুব ব্যস্ততার এবং চেষ্টা করেছিলাম স্যার যেদিনকে বলেছিলেন সেদিনকে আসার, কিন্তু আমাদের 25, 26, 27 তিনটে দিন মানে খাওয়া নেওয়ার সময় ছিল না।
যার ফলে সময়ের সাথে পাল্লা দিয়েই কটা দিন গেছে খুব অসুবিধার মধ্যে, সেই জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারেনি। আমি অবশ্যই আবার আগেও একদিন গেছিলাম, আবারও যাবো, এবং স্যার ডাকলে তো আমি যাবোই এরপর থেকে, এবং অসুবিধা অবশ্যই না থাকলে, এবং স্যারের সাথে তো আমাদের যোগাযোগটা থাকবেই। আরেকটা যেটা বলার, যে স্যার যেটা বললেন, সেদিনকে ওই কথা বলতে গিয়ে খুব মানে আবেগাপ্লুত হয়ে গেছিলেন। আমরা গত কোভিডের দ্বিতীয় ফেজে আমরা দেখেছি প্রচুর বাড়িতে প্রচুর মানুষ স্বজনহারা হয়েছেন শুধুমাত্র অক্সিজেনের অভাবে। সেই জন্যই আমরা একটা স্লোগান দিয়েছিলাম, অক্সিজেনের অভাবে স্বজনহারা হবে না কোনো পরিবার, এটাই মানবিকের অঙ্গীকার। এই ভাবনাতে তাড়িত হয়েই আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর একটা কিনেছিলাম মানুষের সাহায্য সহযোগিতাকে পাথেয় করে, এবং 2টি অক্সিজেন সিলিন্ডার আমাদেরকে 2জন মানুষ একটি সংগঠনের পক্ষ থেকে পেয়েছি, এবং আরেকটি একজন ব্যক্তিগতভাবে আমাদেরকে দান করেছেন। তার মধ্য দিয়ে আমরা কাজ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং আমি এবারে ডেকে নেব আমাদের ফিজিওথেরাপির যে কোর্স হবে তার যে মূল ফ্যাকাল্টি, এবং এই কোর্সের পিছনের ভাবনায় যিনি আছেন, এবং আজকের এই অনুষ্ঠানের আজকে যাদেরকে আপনারা দেখছেন বক্তা হিসাবে, প্রত্যেকের সাথে পরিচয়টা আমার হয়েছে উৎপলের মধ্যেই, যার ফলে আমি উৎপলকে বলবো কিছু কথা বলতে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। উপস্থিত সকলের যথাযোগ্য স্থানে যথাযোগ্য মর্যাদা এবং প্রণাম জানিয়ে আমি একদম T20 খেলবো, হয়তো 20 ওভারের আগেই খেলা শেষ করব, কারণ আমরা এতক্ষণ যোগ নিয়ে শুনছি, কিন্তু যোগের মধ্যে যে প্রায় কেউই নেই। আমার পিছনে একজন 85 আছেন, ওনার মুখেই খালি আমি হাসি দেখছি, এবং এখানে উপস্থিত কারো প্রায় মুখেই আমি হাসি দেখছি না। এখন চিন্ময় মা হাসছেন, তবে অসিত বাবু স্যারের মুখে আমি প্রায় হাসি সকলেরই দেখছি। তো আমি জানি নিশ্চয়ই যে সবাই আমরা দাঁত মাজি, তো হাসলে বা দাঁত দেখালে মনে হয় না কোনো খরচাপাতি হয়, হাত খুললেই কারো হতে পারে। তো চোখ খুললেও হবে না, আর দাঁত দেখালেও হবে না। তো যাই হোক, 3টে শব্দ আছে, ফিজিওথেরাপি, দেন যোগ আর ন্যাচুরোপ্যাথি। তো থেরাপি বলতে ঠিক যা বোঝায় যে ওষুধ ছাড়া চিকিৎসা, আর ফিজিওথেরাপি শরীর নিয়ে কাজ, ফিজিওথেরাপি শেষ। আচ্ছা, আর ন্যাচুরোপ্যাথি যোগ মানে যোগ করলে আপনি হাসতে শিখবেন, নিজের দিকে আপনার দৃষ্টি যাবে, আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, আপনি নিজে সুখী হবেন এবং অন্যকে সুখ দেবেন, আপনি নিজে শান্তিতে থাকবেন এবং অন্যকে শান্তিতে রাখতে পারবেন। আপনার শরীর থেকে শান্তি ঠিকরে বেরোবে, আপনার মুখ থেকে প্রসন্নতা ঠিকরে বেরোবে। আপনি বাসে, ট্রামে, ট্রেনে, বাজারে যেখানেই যান, আপনি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা আর ট্যাক্সি ড্রাইভার যার সাথে কথা বলেন, তিনি বুঝতে পারবেন যে আপনি অন্যদের থেকে কিভাবে আলাদা। খালি নিজেকে জানতে পারবেন, দৃষ্টি নিজের দিকে ঘুরবেন। ঠাকুর রামকৃষ্ণদেব কথা এমনিতে বলছেন যে বাঙালিদের বা তোমাদের কালি শুধু লেকচার দেওয়া আর অন্যকে বুঝিয়ে দেওয়া। ওনার কথা কারা শুনতে যেতেন? অধর সেন, ব্রিটিশ পিরিয়ডে কলকাতার ডিএম, শ্রী মহেন্দ্র গুপ্ত, যিনি ইংরেজ আমলে 2টো মেট্রোপলিটন স্কুল এবং শ্যামবাজার এভি স্কুলের একসাথে প্রধান শিক্ষক ছিলেন। ইংরেজরা তাকে পালকি দিয়েছিল যাতায়াত করার জন্য। বিদ্যাসাগর মহাশয় থেকে, বঙ্কিমচন্দ্র থেকে কেশবচন্দ্র সেন, ইউরোপ এবং আমেরিকা মাতিয়ে আসা, তারা ওনার কথা শুনতেন। তো সেই রকম যোগ করলে এই হবে, অনেক কিছুই হবে, নিজেকে জানা যাবে, আর সুখে শান্তিতে থাকবেন, ভালো থাকবেন। 100 টাকা থাকলেও পরের দিন কিভাবে চলবেন শান্তিতে
চিন্তা হবে না, দুশ্চিন্তা মুক্ত হবেন। যিশু বাইবেলে দুশ্চিন্তা শব্দ বলেননি, কারণ তখন দুশ্চিন্তা শব্দ ছিল না। খ্রিস্টানদের ওখানে ওরা বলে যে যিশু বলেছে ডু নট থিঙ্ক। ডু নট থিঙ্ক মানে যিশু বলেছেন ডোন্ট টেক টেনশন। থিঙ্ক মানে থিঙ্কিং ছাড়া কিছুই কিন্তু পাচ্ছি না আমরা, কিন্তু যিশু মিন করেছেন ওই জিনিসটা। রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ও অত বড় দুশ্চিন্তা বা টেনশনের দিন কিন্তু যুগ কিন্তু ছিল না। মহারাজ মাতাজিরা জানেন না কালকে কি হবে, বিনা পয়সায় বেরিয়ে গিয়ে ভারত ভ্রমণ করে আসছেন, কিন্তু সবকিছুই কিন্তু তার কাছ থেকে এসে যাচ্ছে, সৃষ্টিকর্তা পরমেশ্বরের কাছ থেকে এসে যাচ্ছে। হয়ে গেল যোগ। এইবার আপনারা, আমি একটা ছোট্ট জিনিস বলবো, এনারা যতজন আমার গুরু সবার কাছে আমি পড়েছি, তাপসবাবুর কাছে পড়েছি, নাথবাবুর কাছে পড়েছি, সবার কাছে পড়েছি, সবার সাথে ওনারা যেটা করেনি আমি একটু করার চেষ্টা করেছি। যেহেতু আমি ফ্যাকাল্টি, আমাকে হাতে কলমে শেখাতে হবে। সবার নিজের নাকের দুদিকে একটু এভাবে হাত দিন, সবাই এখানে উপস্থিত সকলকে আমি অনুরোধ করবো একটু হাত দিন নাকের দুদিকে, নাকের দুদিকে এভাবে হাত দিয়েছেন। আগামী 30 সেকেন্ড আমার কথাই কিন্তু শুনবেন। হ্যাঁ, আমি যে নির্দেশটা দেব আগামী 30 সেকেন্ড যদি বিশেষ অসুবিধা না থাকে তাহলে শুনবেন। এবার নাকটা চেপে ধরুন, চেপে ধরুন টাইট করে, কোনো যাতে না যেতে পারে, হাওয়া বেরোতেও না পারে। যে যতক্ষণ পারেন ধরে রাখুন প্রত্যেকে। কারো শারীরিক অসুবিধা হলে করবেন না। যে যতক্ষণ পারেন, যার যতটা শরীর নেন, কেউ যেন মাথা ঘুরে পড়ে না, যেন অসুস্থ না হয়, ছেড়ে দিন। যেটা বলার জন্য বলা হবে। দেখুন, প্রকৃতির সাথে আমি চোখ বন্ধ করাতে চেয়েছিলাম, ওরা করাইনি, কারণ অনেকের মাথা টাথা ঘুরতে পারতো। সাথে প্রকৃতির সাথে আপনাকে কিছু সময়ের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন করার একটা চেষ্টা করা হয়েছিল নেচারের সাথে। চোখ বন্ধ করলে এবং নাক বন্ধ করলে হতেন তো নাকি? হ্যাঁ না একটু উত্তর দিন। হ্যাঁ, তাহলে দিস ইজ ন্যাচুরোপ্যাথি। দিস ইজ ন্যাচুরোপ্যাথি। নেচার আপনার জীবনে এই ধরনের ভূমিকা রাখে, আপনার জীবনে এরকম গুরুত্ব রাখে নেচার। অক্সিজেন কনসেন্ট্রেটরে কজনকে অক্সিজেন দেবেন বিদ্যুৎ বাবু? প্রকৃতির অক্সিজেন যদি কমে যায়, আপনার শরীর যদি হাওয়াকে ব্যবহার করতে না জানে, ভেন্টিলেটরের প্রেসার একটা সময় গিয়ে শেষ হয়ে যায় তখন আর শরীর অক্সিজেন ব্যবহার করতে পারে না। অক্সিজেন কিন্তু দেওয়া হয়, কিন্তু শরীর আর ব্যবহার করতে পারে না। অসিত বাবুর শরীরে অক্সিজেন ব্যবহার করতে জানেন, রাত্রি 2টোতে কেউ নিযোগ করে। ওনার কয়েকটা যোগের ভিডিও আমি ওনার কাছে চেয়ে পাঠিয়েছিলাম, মানবিকের স্যারকে দিয়েওছিলাম গ্রুপে দেওয়ার জন্য। স্যারকে জিজ্ঞাসা করলাম, দিয়েছিলেন? স্যার বলছে 2-1 দেখে বলছে শরীর অসুস্থ লাগছে, উনি যেভাবে পেট ঘোরাচ্ছেন। হ্যাঁ, কালকে দিয়ে দেবে। তখন আগে দিলে ভালো হতো, তাহলে আরো ভালো হতো, ভালো লাগতো। হ্যাঁ, তো কি বলে, এইটা হয়ে গেল নেচারোপ্যাথি, যোগ, ফিজিওথেরাপি সবই হয়ে গেল, আর তো কিছু বাকি নেই। আর এই আমাদের সুবোধানন্দ মহারাজ বলছিলেন শীত দ্বারা। আপনারা যখন ছোটবেলায় সবাই যখন সুস্থ ছিলাম, তখন আমাদের পেটটা ছিল দেখুন এইরকম পেছনে একেবারে এরকম, এখন হয়ে গেছে এরকম, রাইট? তাহলে ছোট চক্রের নাভিতে থাকে মণিপুর চক্র। মণিপুর চক্র থেকে সিদ্ধার দূরত্ব যত বেড়ে যাবে, শরীরের ব্যালেন্স তত নষ্ট হয়ে যাবে। এরকম হয়ে গেল। পেট কি হলো, আমার কি আছে, সিদ্ধারা থেকে অনেক বেশি। আগে এরকম ছিল না ছোটবেলায়। আপনাদের এরকম ব্যালেন্স নষ্ট হয়ে গেছে প্রত্যেকের সিদ্ধারা। এবারে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, সিদ্ধারা থেকে নাভি দূরত্বটা বেড়ে যাচ্ছে। আলাদা আলাদা চক্র, যোগ রয়েছে, যোগের অনেক ভাগ, সেটা কথা না। যাই হোক, যেহেতু T20 খেলবো বলেছি, আমি T20 প্লেয়ার, আর কথা বাড়াচ্ছি না। আর আরেকবার একটু হাসুন সবাই, আর একটু এন্ডরফিন সিক্রিয়েশন হবে। কিছু বলবে স্ট্রেস ম্যানেজমেন্টের উপর বলার জন্য এই সমস্ত স্পিকারদেরকে এসি গাড়িতে, এসি হলে, আমি নাম বলতে চাই না, জিজ্ঞাসা করছিলেন কতজন শ্রোতা, কারা? 200, 400, 500, 600 শ্রোতা বা এরকম হলে তখন এরকম 3 মাস 6 মাস আগে থেকে বুক করে তবে এনাদেরকে পাওয়া যায়। কিন্তু এনারা আমার সাথে, এনাদের একটা অকৃত্রিম ভালোবাসা, শুধু মুখের কথাতেই, কোনো আমন্ত্রণ পত্র ছাড়া। উনি তো বাংলাদেশ থেকে চলে এসেছেন, ওনার ভিসার মেয়াদ ছিল, আরো কদিন থাকার দরকার ছিল, হবে না, আপনাকে আসতেই হয়।
তো চলে এসছেন। উনি আজকে ভোরবেলা 5টার গাড়িতে উঠেছেন, সেই সুদূর মেদিনীপুর থেকে এসছেন, বড়বাজার ঘুরেছেন, ভবানীপুর ঘুরেছেন, দুপুরে 3টের সময় বাড়িতে হাজির হয়ে গেছে। তো রোদে রোদে এরকম একটু 2 গ্লাস শরবত, 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে আবার রসগোল্লা দিন, সেটাও খেলেন না, বলে না আগে টাইমে পৌঁছতে হয়। আর যেহেতু অভিনন্দন বাবা অসুস্থ হয়ে গেছেন, উনি ভাড়া গাড়িতে মাকে তুলে দিয়েছেন, একা দিয়ে নিজে গাড়ি চালিয়ে এলেন এবং আমাদের নিয়ে এলেন। আনন্দ পাবলিশার্সে ওনার সমস্ত বই পাওয়া যায়, এবং এই বছরের যে পুজোর যে দেশ, তাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায় এবং অভিনন্দন সরকার 3 জনের লেখা বেরিয়েছে। এইটা হলো ওনার স্ট্যান্ডার্ড, মানে লেখা স্ট্যান্ডার্ড। এখন তো মায়াডোর বেরোচ্ছে দেখছেন। তো যাই হোক, ঠিক আছে, পরবর্তীকালে ওনাদের থেকে আমরা বুদ্ধদেব বাবু আমাকে সহযোগিতা করবেন। ওনার কাছেও আমি পড়েছি 2004-5 সালে, ওই নীল শাক বুদ্ধদেবের কাছে 2004-5 সালে। তো যাক, এই সম্পর্ক বজায় আছে, তার কারণ হলো যোগ। অসিত বাবু আমাকে লিডস থেকে ফোন করছেন, লন্ডন লিডস থেকে। কারণ হলো যোগ। কারণ আমার জীবনের উদ্দেশ্য যোগের প্রচার এবং প্রসার করা, ঘটানো, এবং অন্যের জীবনের যোগ যাতে সরাসরি পরিবর্তন আনে। কোন পরিমাণ টাকা আপনাকে জীবনের সুখ এবং শান্তির দিক ঠিকানা দিতে পারবে না। যোগ আপনাকে ঠিকানা দেবে না, আপনাকে সেখানে অবস্থান করাবে। স্থিতি, এই যে বলছিলেন না আপনার স্থিতি, চণ্ডীতে রয়েছে যে সৃষ্টি স্থিতি বিনাশ, সেই স্থিতিতে আপনারা থাকবেন। ঠিক আছে, আমি শেষ করছি। হ্যাঁ হ্যাঁ, স্যারকে মাইক থেকে দেখতে পাচ্ছি, ও নেই। ওটার আরেকটু সেটা হচ্ছে যে উৎপল একটা শেষে একটা দিয়ে গেল বুমেরাং, T20 লাস্ট বলটা ছক্কা মেরে মাঠে মাঠে পাঠিয়ে দিল। আমি ওর পাশে দাঁড়িয়েছি শেষ করার জন্য নয়, ওকে আমি জিজ্ঞেস করতে গেছিলাম যে স্যার, বুদ্ধদেব স্যার কি কিছু বলবেন? তাহলে আমি চাইছি যে এই সুযোগটা আপনারা নষ্ট করবেন না। আমি চাইছি আপনারা এই সুযোগটা নষ্ট করবেন না। ওনার কাছে পেয়েছি যখন, আমরা একটু ওনার কাছ থেকে কিছু কথা ওনার মতো করে শুনি। তার আগে আমি একটা কাজ শুরু করব। আমি চিন্ময়ী মাতাজির ওখানে কেউ এসছে? বাচ্চারা কেউ এসছে? আচ্ছা, এই আমরা বললাম প্রথমে যে মাইকেলনগর সারদা আশ্রমে চিন্ময়ী মাতাজির ওখানে কয়েকটা বাচ্চা ওখানে থাকে, এবং আমরা 2 জন এসছে না মাতাজি? আচ্ছা, 2 জন এসেছে, কিন্তু ওখানে 6টি বাচ্চা থাকে। আমরা এই 2 জনের হাতেই 6 জনের জন্য আমরা যেটা করেছি, আমরা মানবিকের একটা খাতা, আরেকটা এই খাতা, এবং 5টা এই খাতা, পড়াশোনা নিয়ে যেহেতু ওরা আছে, আমরা এইটা মানবিকের পক্ষ থেকে ওদের হাতে তুলে দিচ্ছি। ঠিক আছে? তোমার নামটা বলো। জয়া। না, তোমার নাম? মমতাওয়ালা। না, আর তোমাদের ওখানে বাকি 4 জনের জন্য নিয়ে যাবে। ঠিক আছে? ওই স্যারের টিভি সেটের একটা ছোট্ট কথা বলি, আমি জানি এখন মনে পড়লো। একটা হিন্দিতে একটা শ্লোক আছে, ঘর মে টিভি সেট হ্যায়, কাপটিস হ্যায়, সোফা সেট হ্যায়, মগর হাম তো আপসেট হ্যায়। আজকে গাড়িতে আসতে আসতে অভিনন্দন সরকার যে গাড়ি চালাচ্ছিলেন, ওনাকে আমি বলছিলাম যে ঠিক এই কথাটাই, স্যার যে কথাটা দিয়ে শেষ করলেন, এই কথাটাই আলোচনা করছিলাম। আমরা যেহেতু এই ধরনের সেবামূলক সংস্থা চালাই, এবং পকেটে কোনো পয়সা ছাড়াই আমরা বড় বড় কাজে নেমে পড়ি, কিন্তু আমাদের কিন্তু কোথাও কিন্তু আমরা আটকাইনি। আজকে এই যে বলছিলাম, সন্ন্যাসী মাতাজিরা কোনো পয়সা ছাড়াই সারা ভারতবর্ষ ভ্রমণ করে ফেলছেন। হ্যাঁ, তো কি করে হচ্ছে? কোথা থেকে আসছে? কে সাহায্য করছে? কোন টিকিট নেই, দিল্লি স্টেশনে মহারাজ বসে আছেন, একজন এসে জিজ্ঞাসা করছেন, বাবা কাহা পে জানা হ্যাঁ? উনি বললেন, টিকিট কেটে দিলেন। যে স্টেশনে, হরিদ্বার স্টেশনে গিয়ে বসে আছেন, কাহা পে রানা হ্যাঁ? আপনারা একটা গল্প হয়তো সবাই জানেন যে স্বামীজি আলমোড়াতে এরকম একটা স্টেশনে চুপ করে শুয়েছিলেন, একদম কোনাতে অন্ধকারের মধ্যে গুটসুটি মেরে। তো উনি এরকম শুয়ে আছেন, ওই অঞ্চলেরই একটি মিষ্টির দোকানে মিষ্টির দোকানদারকে রাম এসে ওনাকে তুলছেন, 1 বার, 2 বার এবং 3 বার।
3বার ওনাকে ধাক্কা দিয়ে তোলার পর তখন উনি কিছু মিষ্টি খাবার দাবার নিয়ে আলমোড়া স্টেশনে স্বামীজিকে খুঁজছে। এবার অন্ধকারের মধ্যে রয়েছে তো, অবশেষে খুঁজে পেয়েছে, স্বামীজিকে ডেকে বলছে যে मेरा गुरु राम आके तुमको दिखाया और तुमको खाने के लिए ये खाना भेजा है क्योंकि तुम भूखे हो। তো সেই রকম আমরা যত এখানে যে মানবিকে আপনারা সবাই এসছেন, এখানে অন্যকে সুখী করতে এসছেন। আপনাদের মানবিকের কেউ হয়তো অক্সিজেন কনসেন্ট্রেটর নেননি। তাই আমি অন্যবারের মতো আবার একটু বলি যে একটু বিদ্যুৎ বাবুর সাথে একটু সহযোগিতা করুন। ওই মানুষটা একা কিন্তু আর পারছেন। আপনারা একটু প্লিজ একটু একটু সবাই একটু এগিয়ে আসুন। আরেকটু সহযোগিতা দরকার। যে যেভাবে করছেন সেখান থেকে আরেকটু এগিয়ে আসুন। এই ধরুন স্টেজ ম্যানেজমেন্টে যদি কোনো প্রোগ্রাম হয়, আগের দিন ব্রেস্ট ক্যান্সারের উপর প্রোগ্রাম হয়েছে, এত বড় বক্তা এসছেন, এত বড় বক্তা, কলকাতা শহরে ওনাকে পাওয়া কিন্তু খুব মুশকিল। যে আজকে যে সমস্ত বক্তারা এসছেন এনাদেরকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আছে, এনাদেরকে 4 মাস 6 মাস 1 বছর আগে থেকে বুকিং করতে হয়, কিন্তু ওনারা এক ডাকে, এমনও হয়েছে মানে 4 ঘন্টা আগে বলেছি তাও চলে এসছেন। আমি বলছি হ্যাঁ, ওই মহারাজ তো বাংলাদেশ থেকে চলে এলেন এখানে আসার জন্য। অসিত বাবুকে কিন্তু একটা ইউনিভার্সিটি যেতে পারবো এই কথা বলে আপনাদের সবাইকে যদি আজকের অনুষ্ঠান কেমন লাগলো সেটা যদি শুনতে পারতাম ভালো হতো। সবাই একটাই কথা বলবেন, ভালো লেগেছে, সেটা চাইছি না। আপনাদের প্রত্যেকের অভিমত, এখান থেকে আপনারা কি পেলেন সেটা আপনারা মানবিকের যারা যারা যে গ্রুপে আছেন সেই গ্রুপে আপনারা সেটা লিখে জানান, এবং তারপরে যদি কেউ গ্রুপে না থেকে থাকেন তাহলে তারা আমার যে নাম্বার তাদের কাছে আছে সেখানে তারা জানান। আমরা যারা এই বক্তব্যগুলো রাখলেন তাদের কাছেও আমরা এগুলো অবশ্যই পৌঁছে দেব, এবং আমাদের আজকের এই অনুষ্ঠান পুরোটাই আমরা মানবিকের মনের আঙিনায় যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা আপলোড করে দেবো, এবং আপনারা নিশ্চয়ই আবার এই আজকের এই আলোচনা বারবার শোনার মতো আলোচনা। প্রত্যেকেই যা যা বলেছেন আমার মনে হয়েছে প্রত্যেকটা আলোচনাই আমাদেরকে বারবার অনুপ্রাণিত করবে শোনার জন্য, এবং এটাই আমাদের কাছে আজকে নিশ্চয়ই আজকে আপনারা অনেকটা সময় এখানে কাটালেন। বাড়ির চিন্তা থাকবেই, কিন্তু যেটা নিয়ে বাড়ি যাচ্ছেন সেটাকে নিশ্চয়ই বেশ কিছুটা সময় আপনাদেরকে এই ব্যাগেজটা আপনারা নিয়ে আনন্দ পাবেন। এই ব্যাগেজটা আপনারা ফেলে দিতে চাইবেন না। আর স্যার যেটা বলছেন, আমি এই জন্য খাতাটা এনেছিলাম, এই যে কথাটা স্যার বললেন আমরা এটা এই খাতাটা তৈরি করেছিলাম আজ থেকে আরো 10-12 বছর আগে। এখানে আমরা অভিভাবকদের জন্য কতগুলো কথা বলেছিলাম, তাদের শেষ কথাটা ছিল এটাই, আপনার সন্তানকে অকর্মণ্য কুড়ে হাদা গবের মাথা মোটা বলে অভিহিত করবেন না। কারণ এটা শুনতে শুনতে সে বড় হলে সে তো সেটার মধ্যেই থাকবে, সেখান থেকে বেরোবে কোথাও? অ্যাপ্রিসিয়েশনটা তো পায় না কোথাও। আমি 82 পেলে তার জন্য কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, আমি 48 পেলে তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। এই জায়গাটাই আমরা বুঝতে পারি না। আমরা মনে করি, আশা করি যে আজকের এই আলোচনা আমাদের সবাইকে সমৃদ্ধ করবে। আপনারা মানবিকের সাথে থাকুন, মানসিক স্বাস্থ্য প্রচার এবং প্রসারের কাজে আমাদের যে লক্ষ্য তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমাদের এই যে কোর্স শুরু হচ্ছে সবাইকে ভালো রাখার একটা প্রয়াস, তাতে যদি আর কেউ আমাদের এখানে যুক্ত হতে চান জানাবেন। আমাদের আগামী রোববার থেকে হয়তো আমরা ফর্মালি ক্লাসটা শুরু করব, এবং যে গ্রুপটা হয়েছে সেই গ্রুপে কখন ক্লাস হবে আমরা জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আমরা অনুষ্ঠান শেষ করার আগে এই শাসক ওখানে একটা নিয়ে মানবিকের পক্ষ থেকে একটা মেমেন্টো আমি আমাদের যারা আছেন তাদেরকে আমরা কিছুদিন আগে অনলাইনে একটা যোগের উপরে ক্লাস করেছিলাম, তা সেইটাতে আমাদের এখান থেকে বেশ কয়েকজন তাতে যুক্ত হয়েছিলেন। যারা যুক্ত হয়েছিলেন তাদের মধ্যে প্রায় 4-5 জন উপস্থিত আছি আজকে, কিন্তু 2 জন মাত্র পরীক্ষা দিয়েছেন, তাদের সার্টিফিকেটটা স্যার নিয়ে এসছেন।
সেই সার্টিফিকেটটা স্যার দিয়ে দেবেন। শ্রী তাপস কুমার মন্ডল মশাই উনি সার্টিফিকেটটা দিয়ে দেবেন। ছবিটা এইভাবে যাতে মানবিকের সাথে আর যেসব গ্রুপ আছে ওনার অর্গানাইজেশন মেলবন্ধনটা কিন্তু তুলে ধরবে না, ঠিক আছে? তাহলে ব্যাকগ্রাউন্ডটা এটা বলে ঠিক আছে। চন্দনা ঘোষ, ছবিটা তো উৎপল। ছবিটা তোলো। আমরা স্যার শুনেছেন আপনারা যে আমরা 1 বছরের একটা যোগের উপরে কোর্স, যদি আপনারা উৎসাহিত থাকেন, অদিশদা চলে আসুন, তাহলে আমরা 1 বছরের জন্য যোগের একটা কোর্স আগামী দিনে শুরু করতে পারি। যদি আপনারা আগ্রহী থাকেন আমার সাথে যোগাযোগ করবেন এবং স্যার এখানে এসেই ক্লাস করাবেন সপ্তাহে 1 দিন। হাসুন, ভালো করে হাসুন, কষ্ট হলেও হাসুন। কষ্ট হলেও হাসুন।